সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস দৌড় নিউজ। আপনারা জানেন কোভিড-19 মহামারীতে সারা বিশ্বে মানুষ মারা যাচ্ছে। আমাদের ইউকেতে প্রায় 35,000-এর বেশি মানুষ মারা গেছেন। এছাড়া ইউরোপ, আমেরিকায় অনেক মানুষ মারা গেছেন। এই মহামারীতে একদিকে মানুষ মারা যাচ্ছে, অন্যদিকে এক শ্রেণীর সুবিধাবাদী মানুষ এই সুযোগের আখের গুছাতে ব্যস্ত। বিশেষ করে বাংলাদেশে রিজেন্ট হাসপাতাল শাহেদ ও ডাক্তার সাবরিনা সহ অনেকেই অতিলোভী মানুষের মিথ্যা কোভিড-19 সার্টিফিকেটের কারণে এখন বহির্বিশ্বে বাংলাদেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ইতালিতে আমরা দেখতে পাই এ নিয়ে নানান প্রতিক্রিয়া সৃষ্টি করেছে জনগণের মাঝে। ইতালি মানুষ এবং গণমাধ্যমে বাংলাদেশি ব্যাপারে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আজ কথা বলবো ইউরোপের বিভিন্ন দেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে। আমি শুরুতেই যাব আমাদের ইতালির প্রতিনিধি এবং জনাব মিনাজ হোসেনের কাছে, বিশেষ করে ইতালির আপডেট জানতে, ইতালি যে গত কিছুদিন যাবত কিছু ঘটনা ঘটেছে এই বিষয়ে আপডেট জানতে। হ্যাঁ মিনাজ ভাই, আপনার কথা শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে। হ্যাঁ জি, আমরা একটু আপডেট জানতে চাবো। জি অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রথমেই আজকের এই লাইভ অনুষ্ঠানে, প্রবাস দর্পণের লাইভ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি সহ প্রবাস দর্পণের সঞ্চালক এবং সকল যারা দেখছেন আমাদের এই লাইভ, সকলকে জানাচ্ছি স্বাগতম। পাশাপাশি সকলকে আমার সালাম, আদাব এবং শুভেচ্ছা। তো যেহেতু ইটালির অবস্থা আপনারা জানেন যে বিগত দিনেও অনেকটাই খারাপ ছিল শুরু থেকে। তার পরবর্তীতে এক সময় ইটালির সরকারের যে পদক্ষেপ অনুযায়ী তারা অনেকটাই এগিয়েছে এবং অনেকটাই ভালো করেছে। ইটালির সরকার ধাপে ধাপে অনেক পদক্ষেপ গ্রহণ করেছিল। তার পরবর্তী সময়ে কিন্তু এখানকার যারা ইটালিয়ান নাগরিক আছে তারা কিন্তু ইটালিয়ান সরকার যতগুলো আইন আছে সেগুলো কিন্তু মেনে চলেই কিন্তু তারা আজকে এই পর্যায়ে এসেছে। যাই হোক, আপনি যে বলেছিলেন যে ইটালির মধ্যে যে বাংলাদেশিদেরকে নিয়ে সৃষ্টি হয়েছে, আসলে সেটা সত্য। আমি বলবো এটা কারণ এখানে আপনারা জানেন যে বিগত দিনে করোনা ভাইরাসের এই পরিস্থিতির মধ্যে সারা বিশ্বে, আমি বলবো না শুধু ইতালিতে, সারা বিশ্বে কিন্তু বিভিন্ন সময় আন্তর্জাতিক যে ফ্লাইট গুলো ছিল সেগুলো বন্ধ হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ফ্লাইট বন্ধ হওয়ার কারণে অনেক মানুষের ডকুমেন্টের সমস্যা ছিল, অনেক মহিলারা প্রেগনেন্ট ছিল, তাছাড়া অনেকের বাচ্চাদের সমস্যা ছিল। তারা কিন্তু দেশে গিয়েছে বা বাইরের দেশে ছিল, তারা কিন্তু আসতে পারছিল না ইটালিতে। ফলে এখানে বিভিন্ন সংগঠন বলেন, বিভিন্ন ব্যক্তি বলেন, আমি বলবো এখানে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালি উদ্যোগে কিন্তু একটি উদ্যোগ নেওয়া হয়েছিল যে চার্টার ফ্লাইটের, এবং সেই চার্টার ফ্লাইটে প্রায় 6টি ফ্লাইট ইটালিতে আসে। যাই হোক, একটা প্রথম কাজ ছিল, সেটা কিন্তু মাননীয় রাষ্ট্রপতি আব্দুল সুবহান শিকদারও গিয়েছিলেন, সেখানে সবাইকে স্বাগত জানিয়েছেন, খুবই ভালো। এবং যখন আসে ফ্লাইট গুলা, আসার পরে ইটালিয়ান সরকার থেকে তাদেরকে এয়ারপোর্টে থাকতে পরীক্ষা করা হয়, পাশাপাশি তাদেরকে একটি ফর্ম দেওয়া হয় 14 দিনের কোয়ারেন্টাইনে থাকার জন্য। কিন্তু আমাদের বাংলাদেশি আসলে কেউ এই কোয়ারেন্টাইন না মেনে তারা পরের দিনই কাজের উদ্দেশ্যে বের হয়েছে, কেউ অযথা ঘুরে বেড়াচ্ছে আসার পর থেকে। ফলে কিন্তু অনেকের শরীরে, আমি বলবো না সবার, অনেকের শরীরে যে করোনা ভাইরাস ছিল সেটা কিন্তু সংক্রমিত হয়ে অনেককেই কিন্তু সংক্রমণ করে। এক পর্যায়ে দেখা গেছে যে ইটালিয়ান সরকার যে পদক্ষেপ নিয়েছে, তারা যে সামনের দিকে আগে একবারে 14 জন 15 জন 150-200 এরকম কিন্তু প্রতিদিন আপডেট ছিল। মারা গেছে 14 জন 15 জন এবং 150 জন 200 জন থেকে আক্রান্ত হয়েছে। ইটালির অবস্থা এরকম ছিল, একবারে সীমিত আকারে। এখন বর্তমানে আমাদের বাংলাদেশি শুধু এই চার্টার ফ্লাইটে আসার পর থেকে শুধু আমরা বাংলাদেশিরাই কিন্তু 14-15-20 জন কন্টিনিউ কিন্তু আক্রান্ত হইতেই আছে। এমনকি আজকে শুধু রুমেই 3 জন বাংলাদেশি আক্রান্ত হয়েছে 6 জনের মধ্যে। তো আমি বলবো যে এগুলা বর্তমানে আমি বলবো যে শুধু বাংলাদেশিদের কাছ থেকে করোনা ভাইরাসটা ছড়াচ্ছে। তো বিদায় এটা দোষ আমাদের, আমি বলবো আমরা বাংলাদেশিদের। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের এই সমস্যার কারণে গত 2 দিন আগে আমাদের এখানে সবচেয়ে সর্ববৃহৎ যে কাঁচা বাজার, আমাদের সেই কাঁচা বাজারটাও কিন্তু বন্ধ করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য। কারণ এখানে মাস্ক পরা হয় না, হ্যান্ড গ্লাভস ব্যবহার করা হয় না, সামাজিক দূরত্ব বজায় রাখা হয় না। টোটাল সব দিক তারা বিবেচনা করে একটি টিম আসে, পুলিশের সিভিল টিম আয়সা করে এগুলা পর্যবেক্ষণ করে এক সময় তারা অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করে কিন্তু সে বাজারটাও বন্ধ করে দিয়েছে। একটা না, পাশে আরেকটা বাজার ছিল, ওইটাও বন্ধ করে দিয়েছে।
বিদায় তো আমি বলবো সকল বাংলাদেশি ভাইদের, তারা যদি আজকে সতর্কভাবে চলাফেরা করতো, সরকারের আইন যদি সঠিকভাবে পালন করতো, তাহলে কিন্তু আমাদের এই বাংলাদেশিদের অবস্থা এরকম হতো না। ধন্যবাদ মিনাজ হোসেন, আবার আসবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমেরিকা থেকে প্রগ্রেসিভ ফোরামের সম্মানিত সভাপতি খুরশেদুল ইসলাম। আমাদের সাথে যুক্ত আছেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম জসিম। আমাদের সাথে যুক্ত আছেন ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। যুক্ত আছেন আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইতালি। আমাদের সাথে যুক্ত আছেন আফতাব ব্যাপারী, বাংলাদেশ সমিতি সভাপতি ইতালি। আমাদের সাথে যুক্ত আছেন জাকির হোসেন, আমাদের পর্তুগাল প্রতিনিধি সাংবাদিক জাকির হোসেন। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি একটু যাবো জাকির হোসেনের কাছে। জাকির হোসেন, আমরা জানি যে আজকে পর্তুগালে আপনার দূতাবাস আজকে মিটিং করেছেন, এবং দূতাবাস এবং পর্তুগালে একটা বিভিন্ন অপপ্রচার হচ্ছে আমরা যা শুনতে পাচ্ছি। এবারে যে একটু আমাদের দর্শক এবং আমাদের অতিথিদেরকে একটু জানান। একটু আনমিউট করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ রূপকদা আপনাকে। আমি সর্বপ্রথম প্রবাস দর্পণ অনুষ্ঠানের সকল কলা কৌশলী এবং আজকের অতিথিবৃন্দকে জানাই অভিনন্দন এবং সুস্বাগত। আজকে আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত রয়েছেন পর্তুগাল আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জহিরুল আলম জসিম, উপস্থিত রয়েছেন ডেনমার্ক আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মাহবুব ভাই সহ বিভিন্ন ইতালি, ইউরোপ সহ বিভিন্ন দেশের বিভিন্ন রাজনৈতিক এবং সংবাদ কর্মী ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে এবং পর্তুগালের কমিটির পক্ষ থেকে অভিনন্দন। আর রূপকদা, আমি আপনাকে যেটা বলতে চাই, পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গত কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণ আলোচনা সমালোচনা হচ্ছে বাংলাদেশ দূতাবাসের সার্ভিস নিয়ে। বাংলাদেশ দূতাবাসের সার্ভিস নিয়ে প্রবাসীদের মধ্যে যে সমালোচনাটা বিস্তার লাভ করেছে, সেই প্রেক্ষিতে পর্তুগাল আওয়ামী লীগ আজকে পর্তুগাল আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্যদেরকে নিয়ে পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম ভাইয়ের নেতৃত্বে পর্তুগাল আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল পর্তুগাল বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী সাহেবের সাথে মত বিনিময় সভা করে, এবং সেখানে পর্তুগাল আওয়ামী লীগ, আমরা যতটুকু জানতে পেরেছি, পর্তুগাল আওয়ামী লীগ তাদের পর্তুগাল প্রবাসীদের কিছু যৌক্তিক দাবি উপস্থাপন করেছেন মাননীয় রাষ্ট্রদূতের সামনে, এবং পর্তুগাল আওয়ামী লীগের সেই যৌক্তিক দাবিগুলি রাষ্ট্রদূত সাহেব সাদরে গ্রহণ করে এবং পর্তুগাল আওয়ামী লীগকে আশ্বস্ত করেন যে তারা তাদের পর্তুগাল আওয়ামী লীগের দাবিগুলো তারা খুবই দ্রুত সেটি বাস্তবায়ন করবেন, এবং এই সার্ভিসের যে বিষয়টি পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিবাদ সৃষ্টি করছে, সেই বিষয়ে তারা সচেতন থাকবেন এবং খুবই দ্রুত এর সমাধান করবেন। এই বিষয়ে পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম ভাইয়ের সাথে আলোচনা করে তারা সিদ্ধান্ত উপনীত হয়েছেন। এখানে পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম ভাই আছেন, তিনি বিস্তারিত বলবেন, আমি শুধু এতটুকু আপনাকে বলে রাখলাম। এবং রূপকদা, আপনার মাধ্যমে প্রবাস দর্পণ অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত পর্তুগাল প্রবাসীদেরকে জানিয়ে দিতে চাই যে বর্তমানে পর্তুগালের যে বিষয়টি খুবই উল্লেখযোগ্য, যেটি না বললে নয়, এই করোনা প্যান্ডামিকের পরবর্তী সময়ে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরা কাজের সংকটে খুবই ভুগতেছেন। তাদের ম্যাক্সিমাম 80% লোক বর্তমানে বেকার, তাদের কোনো কাজকর্ম নেই, এবং অনেকেই পর্তুগিজ ভালো ভালো রেস্টুরেন্টে বিভিন্ন টুরিস্ট শপে কাজ করতেন, কিন্তু এই করোনা প্যান্ডামিকের জন্য তেমন একটা টুরিস্টদের আনাগোনা নেই, পর্তুগালে নেই বললেই চলে। সেজন্য, এবং ফ্লাইটটি এখন পুরোপুরিভাবে ওপেন হয়নি, দুই একটি দেশের সাথে যোগাযোগ ব্যবস্থাটা ওপেন হয়েছে, কিন্তু আমরা এরকম দেখতে পারতেছি না যে বিভিন্ন দেশ থেকে টুরিস্ট আসতেছেন। সেই সূত্র থেকে আপনার অনেক মানুষের কাজ চলে গেছে, ম্যাক্সিমাম মানসিক কাজের এই বেকারত্ব জিনিসটা নিয়ে ঘুরে বেড়াতেছে পর্তুগালে। তো এই বিষয়টা আসলে পর্তুগাল প্রবাসীদের জন্য খুবই, বা পর্তুগাল বাংলাদেশ কমিটির জন্য খুবই একটি দুঃসংবাদ, যেটি আসলে আমরা কেউ কামনা করি না। এবং আরেকটি জিনিস আপনাকে বলে দিতে চাই, পর্তুগালে করোনা প্যান্ডামিক এই মহামারীটি ডে বাই ডে আমরা দেখতে পারতেছি কমতেছে, কারণ বিগত দিনগুলোতে লকডাউন পরবর্তী সময়ে কিছুটা বা কিছু নির্দিষ্ট এরিয়াতে এই
সংক্রামকটি খুবই দ্রুত হারে বাড়ছিল, কিন্তু আমরা প্রবাসী বাংলাদেশি সহ প্রত্যেক নাগরিকবৃন্দ এটি খুবই দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছিলেন। কিন্তু আমরা লাস্ট উইকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই আমরা ডে বাই ডে কিন্তু এই আক্রমণ, এই প্যান্ডামিকটা আপনার এই সংক্রামকটা দিন দিন কমে যাচ্ছে। তো এই ছিল রূপকদা আমার কাছে পর্তুগালের সর্বশেষ আপডেট, এবং আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জাকির ভাই। আমরা যাবো এখন, আমরা বিশেষ করে পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহির ইসলামের কাছে আমরা জানবো যে বাংলাদেশ দূতাবাসের আজকের যে আপনারা মিটিং করেছেন এই বিষয়ে কথা বলবো। আমরা একটা বিষয় জসিম ভাই, আপনি জানেন আপনি আমরা সর্বৈরু আওয়ামী লীগ এবং আপনারা পর্তুগাল আওয়ামী লীগ জানেন যে বিশেষ করে ইতালিতে যে ঘটনা ঘটেছে, যার ফলে ইউরোপের প্রতিটা দেশে মিডিয়াতে যে নিউজ গুলো এসেছে, এতে আমরা যারা বাংলাদেশি, আমরা মানে ইউরোপে বা আমরা প্রবাসে যারা আছি, আমরা বাংলাদেশের বাম মূর্তি তুলে ধরার জন্য আমরা সবাই, প্রতিটা মানুষ আমরা কষ্ট করি এবং একটু একটু করে বাংলাদেশের লাল সবুজ পতাকাকে উড্ডীন করার জন্য সবাই পরিশ্রম করে। এই মুহূর্তে যে ইতালি যে ঘটনা ঘটছে, বাংলাদেশের একটা রিজেন্টের একটা শায়েদ বা যারা যে ঘটনা ফলে আমাদের বাম মূর্তি যে প্রবাসে যে ক্ষুণ্ণ হচ্ছে, এ ব্যাপারে কি বলবেন? আর আপনি যদি একটু আমাদেরকে পর্তুগালের আজকের মিটিং এর ব্যাপারে আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ রূপক দা, ধন্যবাদ জানাই প্রবাস দর্পণ এবং আজকে যারা এখানে আছেন কথা বলবেন। পর্তুগালের থেকে সংযোগ আছেন, এখানে সংযোগে আছেন জাকির হোসেন সাংবাদিক, আছেন ডেনমার্কের সেক্রেটারি মাহবুব ভাই, ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমেরিকা সহ যারা যেভাবে আছেন, যারা শুনছেন সবাইকে। আসলে প্রথমে আমি ইতালি নিয়ে এই কথাটাকে বলি যে ইতালিতে যে ঘটনাটা ঘটেছে সেখানে দেখেন এগুলো আসলে দেশদ্রোহীর পর্যায়ে পড়ে। তো বিএনপি তো বরাবরই চায় বাংলাদেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত করার জন্য। এটা শুনলে অনেকে হাসেন, আসলে এগুলা ঠিক না, এটাই বাস্তবতা। কারণ বিএনপি বা জামাতের তাদের চেষ্টা সেগুলো তার বন্ধ নেই। আজকে ইতালির মাটিতে বসে তারা বলেন যে বাংলাদেশে করোনার জাল সার্টিফিকেট দেওয়া হয়, করোনার 10 লক্ষ লোক ওখানে করোনায় আক্রান্ত, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নেই। তো এই সব কথা যখন বলেন তখন বিদেশের মাটিতে আমাদের ভাবমূর্তি যথেষ্টভাবে ক্ষুণ্ণ হয় এবং এসব কথার কারণে বিশ্ব মিডিয়ায় প্রচার হয়। যে কারণে আজকে আমাদের দেখেন জাপানের মতো টিভিতে আমাদেরকে নিয়ে সংবাদ হয়, ইতালিতে হয়েছে, স্পেনে হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মকাণ্ডের কারণে যখন সারা বিশ্বে আমরা মাথা উঁচু করে কথা বলি, আজকে যখন আকাশে একটা স্যাটেলাইট উড়ায় তখন আমরা গর্বিত হই, যখন আমাদের দেশে 10 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দেয় তখন আমরা গর্বিত হই। আমাদের দেশটার অনেক অ্যাচিভমেন্ট আছে মাননীয় প্রধানমন্ত্রীর সূক্ষ্ম নেতৃত্বের কারণে। কিন্তু সেই সব নেতৃত্ব আজকে গুটি কয়েক মানুষ, এই শাহেদ, সাবরিনা বা শাহাবুদ্দি বিএনপির কেন্দ্রীয় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক, আসলে এরা সরকারকে বিপদে ফেলানোর জন্য দেখেন একটা সেলফি বিক্রি করে যদি চলতে হয়, এখন ছবি আমাদের সাথে চলে, আমরা তো নেতা না ভাই। আমি একটা দেশের আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করি, এই যে আজকে গেলাম, আজকে অনেকে আমার সাথে ছবি তুললেন, আমরা সবার সাথে সবাই তুলি, 20-25 জন লোক গেলাম আজকে। এখানে কে আসলে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, এগুলা অনেক সময় চিনতে অনেক সময় কিন্তু কষ্ট হয়ে যায়, অনেকে খুব তাড়াতাড়ি আপন হয়ে যায়। সেখানে বাংলাদেশের মতো একটা প্রেক্ষাপটে অনেক বড় ব্যাপার। তো তারপরে সচেতনতা আরো বেশি অবলম্বন করতে হবে, আমি সেটাই মনে করি, যাতে করে নতুন করে শাহেদ, সাবরিনা, শাহাবুদ্দি যারাই আছেন, যারা মানে হাইব্রিডও বলবো না, এরা উচ্চ বিলাসী মানুষ, নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এরা কাজগুলা করেন এবং এই ছবিগুলা বিক্রি করে খান। তো সেখান থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর ইতালিতে যে তাইফুর রহমান যে বক্তব্যটা দিচ্ছেন, আমি সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমি ইতালি ইতিমধ্যে আমি দুটো স্ট্যাটাসও দিয়েছি এর বিরুদ্ধে, এবং সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি তাদের সাথে কথা বলেছি, ইউরোপের প্রত্যেক দেশের নেতাদের সাথে কথা হয়েছে, ইতালির সেক্রেটারি হাসান ইকবালের সাথে কথা হয়েছে যে ভাই এখানে আসলে কি করণীয় আমাদের। আমরা ইউরোপের প্রত্যেকটা আওয়ামী লীগের নেতা কর্মী, দেশগত ভাবে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের কমিটি সবাই মিলে যদি আসলে আমরা প্রতিবাদ করতে পারি, এটা নিয়ে আমাদের বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাহেব বক্তব্য দিয়েছেন। তো সুতরাং এটা আসলে ঢাকঢোল পিটিয়ে হওয়া উচিত প্রতিবাদ, যে বিদেশের মাটিতে কেন এরা আমাদের দেশটার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেন। তো সময় হয়ে গেছে প্রতিবাদ করার, এবং এটা ব্যাপক প্রতিবাদ করতে হবে। আমি শুনছি উনি নাকি আরেকটা টেলিভিশনে বা কোথাও জানি বক্তব্য দিতেছে এবং ওনার এই বক্তব্য উনি অব্যাহত রাখছেন। তো যাই হোক, আমরা পর্তুগাল আওয়ামী লীগের পক্ষ থেকে এটা তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি এবং দোষী ব্যক্তিকে অনতিবিলম্বে আইনের আওতায় নিয়ে আসার জন্য আহ্বান করছি। সেটা বাংলাদেশও যদি হয় তাকে আইনের আওতায় নিতে হবে, কারণ বিদেশে বসে দেশের ভাবমূর্তি কেউ ক্ষুণ্ণ করার কোনো ক্ষমতা রাখেন না, সে যে দলের লোকই হোক। এই হলো ইতালি পারপাস আমার আপাতত বক্তব্য। এবং পর্তুগাল নিয়ে যে কথাটা আপনি বললেন, দেখেন বেশ কিছুদিন যাবত আমরা ফেসবুকে কিছু জিনিস দেখতেছিলাম, লেখালেখি যে এম্বাসিতে অনেকেই সুন্দর মতো সেবা পান না। আসলে এই পর্তুগালের যারা এম্বাসিতে যারা স্টাফ আছেন তাদের কিন্তু এই
সার্ভিস নিয়ে কিন্তু কখনো কোনো প্রশ্ন শুনিনি। এবং আমরা যখনই শুনছি, আমরা পর্তুগাল আওয়ামী লীগ সাথে সাথে বিষয়টা নিয়ে সরকারি দলের লোকজন হিসেবে আমরা সাথে সাথে হস্তক্ষেপ করেছি যাতে সার্ভিসের কোনো ত্রুটি না হয়। তো করোনার কারণে আসলে তো একটু সমস্যা হয়েছে, এটা আপনারা সবাই জানেন। ডিরেক্ট দেখা করার সুযোগ নাই। খামের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে, অ্যাপস এর মাধ্যমে, ইন্টারনেট, বিভিন্ন ভাবে তারা কলা কৌশল করেই তারা কিন্তু কাজ কিন্তু বন্ধ রাখেনি। কিন্তু এই সার্ভিসগুলো হয়তো আমাদের অনেকের পছন্দ হয়নি, আর অনেকে আসলে এই জিনিসগুলো বুঝেন না। বর্তমান প্রযুক্তি, যেমন আমি নিজেও অনেক কিছু বুঝি না, তো এখন বর্তমান যুগের যারা আছেন তারা হয়তো ভালো বুঝেন। তো সেগুলো নিয়ে যখন বিস্তর লেখালেখি হচ্ছে, তখন চিন্তা করলাম যে পর্তুগাল আওয়ামী লীগের বিগত দিনের ন্যায় একটা দায়িত্ব আছে। কারণ পর্তুগালের যে দূতাবাসটা প্রতিষ্ঠিত হয়েছে তাও পর্তুগাল আওয়ামী লীগেরই অবদান। এরাই আন্দোলন সংগ্রাম করে দীপুমণি এবং রাজউদ্দিন আহমেদ রাজু, তৎকালীন মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, এই দুইজনকে দিয়ে সমন্বয় করে কিন্তু পর্তুগাল এম্বাসিটা প্রতিষ্ঠা করেছে। এবং সরকারি দল হিসাবে আমাদের দায়িত্বের বাহিরে আমরা থাকতে পারি না। কারণ এম্বাসিকে একটা গালি দিলে আমাদের লাগে সরকারি লোক হিসাবে, এবং পাশাপাশি সরকারের বলে তো লাগবেই। তো আমরা নিজেদের থেকে দায়িত্ব নিই, এবং অনেকে আমাদের কাছে প্রত্যাশা করেন ভালোটা, যে আমরা একটা কিছু করি, সবসময় করেন এই কমিউনিটি। তো আজকে আমরা আওয়ামী লীগের একটা প্রতিনিধি গ্রুপ, সাথে এই যে জাকিরও ছিল, সে তো পর্তুগাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, জানেন। আমরা একটা প্রতিনিধি গ্রুপ আজকে গিয়েছি প্রায় 25 জনের। তো সেখানে আমরা অত্যন্ত সুন্দর অ্যাম্বাসেডার বা পুরা স্টাফ অ্যাম্বাসেডারের ছিল 4 ঘন্টার একটা মিটিং করেছি আমরা। এবং সেখানে আমাদের যেগুলো যৌক্তিক বা লিগাল বা কমিউনিটির মানুষ কি চায় সার্ভিসের বিষয়, সার্বিক একটা আলাপ আলোচনা ওখানে আমরা করেছি। বিভিন্ন ভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা যেভাবে সার্ভিসটা দিচ্ছেন, আমরা জানি যে বর্তমান সমস্যার কারণে, কিন্তু তার চাইতে বড় সমস্যা হচ্ছে আমাদের, আমরা এই কাজগুলো বুঝি না। এখান থেকে আপনারা কিভাবে বের হয়ে আসতে পারেন। এবং এম্বাসির হয়তো দুই একটা লোককে নিয়ে একটু বিতর্ক আছে, অনেকে সমালোচনা করেন, জানি সবাই সবসময় সবটা বেস্ট যেটা সেটা দিতে পারবেন না, তো তা নিয়েও আলোচনা করেছি। তো রাষ্ট্রদূত আমাদেরকে আসলে খোলাখুলি ভাবে বক্তব্য দিয়েছেন, এবং সর্বশেষ যে পর্তুগালের যে সাংবাদিক জাকির, সেও রাষ্ট্রদূতের একটা বক্তব্য নিয়েছেন, এবং সেখানে উনি স্পষ্ট উল্লেখ করেছেন যে আমাদের দাবি দেওয়ার সাথে উনি অনেকাংশেই একমত, অনেক কিছু ওনার দ্বারা করা সম্ভব, এবং উনি অচিরেই এই সব সিদ্ধান্তগুলি খুব সুন্দরভাবে করার চেষ্টা করবেন যাতে মানুষের অযথা হয়রানির শিকার না হতে হয়। এবং যেসব স্টাফদের টুকটাক সমস্যা হচ্ছে বা তাদের নিয়ে কথা হচ্ছে, উনি বলেছেন তাদেরকে অ্যালার্ট করবেন। এই হলো পর্তুগাল কমিউনিটির পক্ষ থেকে আমাদের আওয়ামী লীগের প্রতিনিধি গ্রুপের আলোচনা। হ্যাঁ, এর বাহিরে আবার আমরা একটু ব্যক্তিগত আলোচনা করেছি। আগে আমরা কমিউনিটির স্বার্থ সিদ্ধ নিয়ে কথা বলেছি, কমিউনিটির স্বার্থ নিয়েই আমরা 3 ঘন্টা আলাপ করেছি। আসার আগে আমরা আর একটা বিষয় আলোচনা করেছি, আপনারা হয়তো জানেন অনেকেই, যে পর্তুগালে বঙ্গবন্ধুর ভাস্কর্য করার ব্যাপারে যে মোরালটা, একটা পারমিশন কিন্তু আমরা আগের অ্যাম্বাসেডারের আমলে পেয়েছিলাম, ইমতিয়াজ আহমেদ, যিনি এখন জার্মানির অ্যাম্বাসেডার। তো আমরা সেটার পারমিশনটা আমাদের কাছেই আছে। তো যাই হোক, এই পর্যন্ত আমরা সেই মোরালটা এখানে কিন্তু বসাতে পারিনি বিভিন্ন কারণে। আমি এই অ্যাম্বাসেডারের অল্প কিছুদিন উনি আসেন, উনি পাকিস্তান চলে যাবেন, ওনারে আমি ডাইরেক্ট বলছি যে দেখেন আপনি এটা করে যাবেন, অন্তত পক্ষে যতটুকু পারেন। আমরা 1 কোদাল মাটি হলো আপনার এই পিরিয়ডে কাটতে চাই, আমাদের মোরালটা খুব দরকার। তা উনি সেটার আশ্বাস দিচ্ছেন করবেন, ছবি টবি ব্যবস্থা করেছেন। এবং পাশাপাশি আরেকটা বলছি যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যে বইটা, সেটা পর্তুগিজ ভাষা ট্রান্সলেট করার কথা ছিল, কতটুকু কি করেছেন? হ্যাঁ, সেটাও করেছে, অলরেডি 2টা বই বের করছে করোনার কারণে, সেটা এখনো কমপ্লিট করতে পারেন নাই। 100 বইয়ের মতো উনি করবেন। তো আসলে রূপক দা, আমাদের সাথে আসলে 4 ঘন্টার আলাপ আলোচনা এরকমই ছিল। এবং আলোচনা আমি মনে করি যে পর্তুগাল আওয়ামী লীগের যারা প্রতিনিধি ছিলেন তাদের সবাইকে আমি ধন্যবাদ দেবো 4 ঘন্টা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দেবো এম্বাসিকে যে আলোচনাটা অত্যন্ত ফলপ্রসূ করার জন্য, এবং ওনারা এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন বলেই আমাদেরকে জানিয়েছেন। রূপকদা, ধন্যবাদ। ধন্যবাদ জসিম ভাই, ধন্যবাদ। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার ব্যস্ততাতে আমাদের সময় দেওয়ার জন্য। আমি এখন আমি আপনাকে সবাই কাছে আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এখানে আমার সব প্রিয় মানুষগুলি বসা আছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ গুলা বসা আছে। জাকির আমাকে যেতে হচ্ছে দাদা আমার একটা মিটিং এ, আপনি যেহেতু আমাকে ডাকছেন সে কারণে আমি আসছি, শুধু আপনার ডাকের সাড়া দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ জসিম ভাই, আমার কাছে ভালো লাগতো। ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একটু যাব আফতাব ব্যাপারী, বাংলাদেশ সমিতির সভাপতি ইতালি। আমি ধন্যবাদ, জানতে আমি চাই, বিদায় নিলাম। থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ। আমরা একটু জানতে চাই আফতাব ভাইয়ের কাছে। আফতাব ভাই, আমরা জানি যে বিশেষ করে ইতালি কমিউনিটিতে এই যে ঘটনাটা ঘটছে, ঘটার পর থেকে মানুষের মধ্যে ইতালিয়ান মানুষরা আছে, এরা বাংলাদেশ সম্বন্ধে একটা মানে খারাপ ধারণা অনেকে পোষণ করতেছেন, বিভিন্ন মিডিয়ায় আসছে। আপনি বাঙালি কমিউনিটি একজন লিডার হিসেবে আপনি কি বলবেন এই ব্যাপারটা নিয়ে? আফতাব ভাই, আফতাব ব্যাপারী ভাই, আপনি একটু আনমিউট, হ্যাঁ জি বলেন। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে সারা বিশ্ব মহামারী করোনা ভাইরাসে সবাই আমরা খুব খারাপ অবস্থায়, এর ভিতরে বেশি খারাপ অবস্থায় আছি আমরা ইত্যাদি বাঙালি। আমরা অবস্থায়
তখন বাংলা সরকার এবং এখানে বাঙালি ভাইরা যখন আসলো ইতালিতে অবস্থা খুব ভালো না, যে রুগীগুলি পাওয়া গেল আমরা বিশেষ করে আমরা রোম এলাকায় লাস্টিও যেটা আমরা বলে আমাদের বিভাগ, এখানে কিন্তু এবার করোনা ভাইরাসের রোগী কম ছিল। এখন এই যে বাংলাদেশ থেকে যখন প্রবাসী ভাইরা আসলো, আসার পরে কিন্তু শুরু হলো এখানে করোনা ভাইরাসের রোগীর সংখ্যা বাড়তে থাকে। টোটাল 3 মাসে কিন্তু আমাদের লোক মারা গেছে টোটাল বাঙালি, এবং আমাদের বাঙালিরা কিন্তু কোনো করোনা রোগী ছিল না। বাংলাদেশ থেকে আসার পরেই আপনাদের করোনা রোগীর সংখ্যাটা বেড়ে গেল। এবং এখন আমরা এই একটা কারণে দেখেন, যখন করোনা ভাইরাসটা শুরু হলো চীন থেকে, চীনারা কিন্তু দোকানপাট বন্ধ করে দিল এবং ঘর থেকে কেউ বাইরে হলো না। আমরা প্রবাসী বাঙালিরা যখন আসলাম, কেউ সরকারি নিয়ম কানুন মানলাম না, কোয়ারেন্টাইন মানলাম না, যার যার মতো এখানে আমরা চলছি। আমার অনুরোধ থাকে যারা পড়ছে তারা যেন সরকারি নিয়মগুলি মেনে চলে এবং অন্তত নিজে সুস্থ থাকুক, আরো যারা আছে বাঙালি তারা সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং এদের সরকারের কাছে যেন আমাদের দেখেন আমাদের নাম করা বাজার আছে ভিক্টোরিয়া কাঁচা বাজার, সেখানে কিন্তু 99% লোক কিন্তু বাঙালি ব্যবসায়ী এবং ক্রেতাও কিন্তু সব দেশের বাঙালি বেশি, সেটা কিন্তু বন্ধ করে দিচ্ছে। এবং আমার জানা মতো অনেক লোক, বিশেষ করে আমরা বাঙালিরা রেস্টুরেন্টে বেশি কাজ করি, অনেকের রেস্টুরেন্ট থেকে মানা করেছে যাওয়ার জন্য যে আপনারা তোমরা কাজে আসবো না। এই জন্য আমি দায়ী দিব কাকে? এই জন্য আমি দায়ী করবো সর্বপ্রথম আমার কথা হয়তো অনেকে অন্যভাবে নিবে, যারা এখানে দায়িত্বে আছে তাদের এই সচেতনতার ভিতরে হাত দেওয়া উচিত ছিল। যেমন যখন বিমান বন্ধ হয়ে গেছে, আমাদের কিছু লোক এবং মাননীয় রাষ্ট্রদূত মহোদয় উনি নিজে কেন জানি উৎসাহী হইয়া আপনার চার্টার ফ্লাইট দিয়ে কিন্তু এখানে প্রবাসী বাঙালিদের নিয়ে আসলো, কিন্তু আইনে কি হইলো, একটা লোক সরকারি নিয়মের স্বাস্থ্যবিধি অনুযায়ী রাখা হয়নি। এটা প্রমাণ করলো বিমান ভাড়া করে এখানে করোনা ভাইরাস সংক্রামী করলো, আসলে কিন্তু এটাই হয়েছে। এখন আমাদের এই ব্যাপারটা কিন্তু আসলে কাকে দোষারোপ করবো? একদিকে আমরা যেমন অসচেতন এবং আমাদের যারা এটার ভিতরে দায়িত্বপ্রাপ্ত তারা সেখানে দায়িত্ব গাফিলতি করছে। এটা আমার মতামত। তবে আমার অনুরোধ থাকবে এখানে আপনার মাধ্যমে, প্রবাস দর্পণের মাধ্যমে, লাইভের মাধ্যমে যারাই আছেন তারা যেন সরকারি নিয়ম মেনে চলে, অন্তত নিজে ভালো রাখেন, আরেকজনকে ভালো রাখেন, এদেশের আইন মানি এবং এদেশের সবাইকে ভালো রাখি। এটা আমার সবাই। ধন্যবাদ আফতাব ভাই, আবার আসবো আপনার কাছে। আফতাব ভাই, আপনি জানেন যে আমরা প্রবাস দর্পণ, আমরা কোভিড-19 শুরু হওয়ার পর থেকে প্রতিদিন আমরা একটা সংলাপ করি। সংলাপে আমাদের বাংলাদেশের মাননীয় মন্ত্রী অথবা মাননীয় সংসদ সদস্য রাখি, প্রতিদিন একটা অনুষ্ঠান করি। এবং আমরা এই যে সমস্যাগুলো আমাদের যারা আইন প্রণেতা বাংলাদেশের, আমরা এটা তুলে ধরার চেষ্টা করি। আমরা ইতালি নিয়ে এর আগে আমরা আরো 2-3টা প্রোগ্রাম করেছিলাম। আমরা ইতালি ফেসলার সভাপতি শাওন আহমেদ উনি ছিলেন একটা প্রোগ্রামে, ওই প্রোগ্রামে বাংলাদেশ সংসদ অসীম কুমার উকিল ছিলেন। এবং আগামীকালকে একটা প্রোগ্রাম আছে, আমরা আগামীকাল প্রোগ্রামে আমাদের থাকবেন ঢাকা 20 আসনের এমপি। আমরা যারা আইন প্রণেতা বাংলাদেশে, আমরা ওনাদের কাছে আমরা বিশেষ করে বাংলাদেশে যে সমস্যাগুলো তুলে ধরি, ইতালির সমস্যাগুলো তুলে ধরা আসলে খুব কঠিন। কারণ ইতালি যারা আসেন বা আমাদের যারা বাংলাদেশি ভাই বোনেরা আছেন, ওনারা নিজ থেকে যদি সচেতন না হন তাহলে আসলে খুবই দুঃখজনক। ইতালির মতো দেশে থেকে যদি সমস্যা হয়, আমি একটু যাব আমাদের প্রগ্রেসিভ ফোরাম আমেরিকার ইউএস এর সভাপতি জনাব খুরশেদুল ইসলাম ভাইয়ের কাছে, যিনি আমরা জানি উনি খুব ব্যস্ত সময় আমাদের সময় দিয়েছেন। এবং খুরশেদ ভাই, আপনি শুনলেন আমাদের এখানে সাংবাদিক এবং আমাদের আওয়ামী লীগ এবং আমাদের বাংলাদেশি ইতালি নেতৃবৃন্দ, আমরা দেখতে পাই যে ইতালিতে, বিশেষ করে ইতালি যে ঘটনা ঘটার পর সারা ইউরোপ জুড়ে, সারা মনে হয় সব প্রবাসীদের বিভিন্ন মিডিয়ায় যে নিউজ গুলো এসেছে, এই নিউজ গুলাতে আমাদের বাংলাদেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং অনেকেই বাংলাদেশি আজকে হতভম্ব এই ঘটনা নিয়ে। আপনি কি বলবেন খুরশেদ ভাই? কাইন্ডলি আনমিউট করতে হবে।
এরশাদ ভাই একটু আনমিউট করতে হবে কাইন্ডলি। জি, শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা, আমাদের আজকের উদ্যোক্তা প্রবাস দর্পণের মাননীয় উদ্যোক্তাবৃন্দ, আমি গত 2 বছর আগে ইটালি, পর্তুগাল এইসব দেশ ভ্রমণে গিয়েছিলাম। এছাড়াও আমি ইউরোপের অনেক দেশে গিয়েছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে ইতালির মধ্যে আমাদের বাঙালি ভাইয়েরা, যারা অধিকাংশই রাস্তায় পানি বিক্রি করেন, কিছু কিছু দোকান দিয়েছেন, কিছু কাঁচা বাজারের দোকান দিয়েছেন, কিছু ছোট ছোট বিভিন্ন রেস্টুরেন্ট এবং অন্যান্য কিছুতে তারা বিনিয়োগ করেছেন। এরকম অনেকের সাথেই আমার কথা হয়েছে। ইতালিতে রোমের বাইরেও ভেনিসে, ফ্লোরেন্সে এবং অন্যান্য শহরে আমি গিয়েছি, সেখানেও বাঙালি ভাইদের সাথে কথা হয়েছে। এরশাদ ভাই খুশি হয়ে দুঃখিত, আপনার যে ল্যাপটপটা একটু নিচে নামান, আপনার মুখটা পুরো দেখা যাচ্ছে না কাইন্ডলি। জি জি জি। তো তাদের কথায় যেটা বুঝতে পেরেছি, ওরা বলেছে যে ইতালির মানুষ বিশেষ করে খুবই বাঙালিদের এবং প্রবাসীদের প্রতি তারা খুবই সহানুভূতিশীল। এই যে গাদ্দাফির দেশ লিবিয়া থেকে সমুদ্র পথে আসে মানুষ, ইলিগাল মানুষগুলো আসলে ওরা প্রথমেই এদেরকে 6 মাসের জন্য জেলে নিয়ে যায়, বলে যে এটা জেল নয়, একটা সংশোধনাগার। এবং এখানে তারা 6 মাস আমাদেরকে ইটালিয়ান ভাষা শেখার সুযোগ দেয় এবং এরপরে এই দেশে কাজ করার জন্য বিভিন্ন ধরনের টেকনিক্যাল কাজের সুযোগ দেয়। কিন্তু আমাদের অনেক বাঙালিরাই এগুলোকে হয়তো, যারা ধরতে পারে না আন্তরিকভাবে সেটা এক কথা, কিন্তু অনেকেই অবহেলা করে ওখানে জেলখানার 6 মাস ওদের খাওয়া, ওদের থাকা, ওদের সব সুযোগ সুবিধা ট্রেনিং এর নিয়েও তারা ভাষাও শেখে না, কাজের প্রস্তুতিও নেয় না। তো যার ফলে বলে যে অনেকেই কাজ পায়, আর যারা শেখে না তারা রাস্তায় ঘোরে। তো এখন সেই পরিস্থিতিতে সেই দেশ পর্তুগালেও আমার কাছে মনে হয় নাই, বাঙালিদের সাথে আমি কথা বলেছি, তাদের অনেক রেস্টুরেন্ট আছে, সেখানে খেয়েছি, তারাও বলেছে যে তারা সেখানে ভালো আছে এবং অনেকেই লন্ডনে আসার জন্য চেষ্টা করতেছে। এখন যখন এগুলো শুনি যে এই ইটালির মধ্যে সমস্ত মিডিয়াগুলো এবং ইউরোপের মিডিয়াগুলো আজকে বাঙালিদের, বাংলাদেশের মানুষের ভুয়া মানে করোনা সনদ নিয়ে যাওয়ার ফলে যে করোনা ছড়াই পড়তেছে, তার সমস্ত দোষ আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর, সরকারের উপর এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী হাসিনার উপর দিচ্ছে, তখন খুবই দুঃখজনক মনে হয় ব্যাপারটাকে। আজকের পত্রিকায় আসছে যে ঢাকায় স্বাস্থ্যের ডিজি, তাকে তিনি পদত্যাগ করেছেন। আরে উনি তো একটা চুনোপুটি। যারা বাস্তবে স্বাস্থ্যের মন্ত্রী এবং যিনি স্বাস্থ্যের সচিব, তারাই হয়েছে প্রধান আমলা, তারাই প্রধান কর্তা, জনপ্রতিনিধি। তাদেরকে শাস্তির সম্মুখীন না করে, তাদেরকে বাদ না দিয়ে, তাদের জন্য কোনো তদন্তের ব্যবস্থা না করে এই ডিজিকে দেওয়া, এটা তো খুবই একটা ছোট মানুষকে দায়িত্ব দিয়ে তাকে ছোটর উপরে খড়গ দেওয়া। তা আমি বলবো যে আমাদের যারা দুর্বল দিক, যে দুর্বল দিকগুলো আছে প্রবাসে, তা সেই জিনিসগুলো কিভাবে আমরা বাঙালিরা, ইটালি হোক আর পর্তুগাল হোক আর যে দেশেই হোক, সেই দেশের স্বাস্থ্য নীতি মানতে হবে। আমাদের মুখের মধ্যে আমাদের মুখোশ পরতে হবে, হাতের মধ্যে গ্লাভস লাগাইতে হবে। ওদের সেই দেশের নিয়ম নীতি মেনে আমরা যেন চলি। এবং সেখানে যদি আমাদের লোকরা অবৈধ হয়ে থাকে, আমাদের অবৈধ লোকরাও কিন্তু দেশে টাকা পাঠিয়েছে। যারা আমাকে বলেছে যারা পানি বিক্রি করে, তারাও প্রতি মাসে তারা টাকা পাঠায়। তো এখন করোনার সময়ে যখন কোনো টুরিস্টও নাই, যখন আমার কিছুই আয় নাই, তখন আমার সেখানে সেই দেশে চলতে কষ্ট হচ্ছে আমাদের ছেলেদের। তো এই সময় তো আমাদের এমবেসি তাদের পাশে দাঁড়াবে এবং সেই দেশ থেকে যদি কিছু নিয়ে দিতে পারে ভালো, যদি না দিতে পারে তাইলে এই মানুষগুলো যারা বৈধ হোক অবৈধ হোক দেশে পরিবারের কাছে টাকা পাঠায়, মা বাবার কাছে টাকা পাঠায়, এদের পাশে দাঁড়ানোর তো আমাদের এমবেসি, এটা তো আমাদের বাংলাদেশেরই নাগরিক, তাহলে এদের পাশে তো আমাদেরই দাঁড়াইতে হবে। তো সেই দায়িত্ব তো অন্য কোনো দেশের নয়, আপনি যে দেশে গেছেন সেই দেশের সরকারের নয়, বেসিক দায়িত্ব আপনার দেশের, যে মূল দেশের নাগরিক আপনি,
সেই দেশের দায়িত্ব। তো সেই হিসাবে আমাদের অ্যাম্বাসেডারের দায়িত্ব, সেটা আমাদের সরকারকে নিতে হবে। আমরা সবসময় থাকবো দেশের পাশে, আর আমাদের বিপদের সময় আমাদের বিদেশে আমাদের এমবিসি, আমাদের রাষ্ট্রদূত তারা থাকবে না, এটা তো হতে পারে না। এটা, এবং আমি বলবো আজকে দেশের মধ্যে এই সমস্ত দুর্নীতিবাজদের জন্য আজকে আওয়ামী লীগের দুর্নাম হচ্ছে, সরকারের দুর্নাম হচ্ছে, বঙ্গবন্ধু কন্যার দুর্নাম হচ্ছে। আগে শক্ত হইতে হবে প্রত্যেককে। আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে অনুরোধ, আপনাদের আশেপাশে যারা আছে, দেশে যারা আছে, তাদেরকেও আপনারা হুঁশিয়ারি করেন। আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম। আমাদের এই মুক্তিযুদ্ধ আমরা এই জন্য করি নাই যে সারা পৃথিবীতে আমাদের লোকরা গালি খাবে, এই জন্য করি নাই যে আমাদেরকে সব দুর্নীতিবাজ এবং খারাপ লোক বলবে, না, এটা হইতে পারে না। বাঙালি কখনো খারাপ নয়। আমরা নিউ ইয়র্কের মধ্যে আমরা প্রবাসীদের জন্য, আমাদের কমিউনিটির জন্য আমরা কাজ করতেছি, বিভিন্ন স্টেটের মধ্যেও আমরা কাজ করতেছি। তাইলে আপনারাও নিজেদের মধ্যে, বিশেষত আওয়ামী লীগের নেতারা মনে হচ্ছে অনেকেই আছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ করব, আপনাদের দলের নেতাদের, কেন্দ্রীয় নেতাদের, তাদের সবাইকে বলুন যেন আজকে দলের ভাবমূর্তি, দেশের ভাবমূর্তি যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়। এবং আমার আগের এক বক্তা বললেন যে রাষ্ট্রদূত অনেককেই মানে স্পেশাল প্লেনে নিয়ে গেছেন, এটা তো রাষ্ট্রদূতের দোষ নয়। তিনি বিদেশ থেকে যদি প্রবাসীদেরকে নিয়ে আসতে চান, তাদেরকে কাজের সুযোগের যোগ দেওয়ার জন্য সুযোগ করে দিতে চান, উনি তো সেটা জানেন না যে দেশের ভিতরে আমাদের নেতারাই, আমাদের মন্ত্রীরাই, সচিবরাই কতগুলো মিথ্যা লোকদেরকে, ভুয়া লোকদেরকে সনদ দেওয়ার দায়িত্ব দিয়েছে। সেটা তো আর ওই বিদেশের অ্যাম্বাসেডারের দায়িত্ব নয়। কেন তার উপরে আমরা দোষারোপ করব? সে তো তার দায়িত্ব সঠিকভাবেই পালন করেছে। যাদের কাজ যোগ দেওয়ার সময় আসতেছে, যারা দেশ থেকে বিদেশে আসতে চাচ্ছে, যারা এসে আবার প্রবাসে বৈদেশিক মুদ্রা পাঠাবে, তাদেরকে আমি আনবো না আনবো না, আনার ক্ষেত্রে সেখানে ভুয়া সার্টিফিকেট এনেছে, তো সেটার জন্য তো তারা দায়ী নয়। আপনি সেই সার্টিফিকেট নিয়ে ওখানে গিয়ে দেখছেন যে এটা ভুয়া, তো সুতরাং এটার জন্য তো আপনি দায়ী নন, দায়ী যারা দেশে, তাদেরকে বিচারের জন্য দাবি জানান। তো এটা বিশেষ করে আমাদের জনপ্রতিনিধি, মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, এদের জড়িত না থাকলে এই সমস্ত দুষ্ট লোকরা কখনোই করোনার সনদ দেওয়ার অধিকার পাইতে পারে না। এই সমস্ত চোর ডাকাত, এবং আমরা আগেও দেখেছি কিছু দুর্নীতিবাজ, কিছু খারাপ লোক তারা ধরা পড়েছে, কিন্তু তার আশেপাশে এবং ভিতরে যাদের মাধ্যমে তারা এইসব কাজ করার সুযোগ পেয়েছে, তাদের কাউকেই ধরা হয় নাই। সেই ছাত্রলীগে হোক, যুবলীগই হোক, আওয়ামী লীগে হোক। এটা দুঃখজনক, এটা আমরা চাই না। দেশে ন্যায় বিচার হোক, সেটাই আমরা চাই। আপনাদের এই উদ্যোগের জন্য আমি আমাদের প্রবাস দর্পণের উদ্যোক্তাদের অনেক ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। অনেক ধন্যবাদ। রূপকদা, আপনি আনমিউট করেন, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, থ্যাংক ইউ আলমগীর ভাই। আমি এখন যাবো আলমগীর ভাই গেছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইতালির। আলমগীর ভাই, ইতালির ব্যাপারটা তো আপনারা নিজেই এই জিনিসটা দেখতেছেন, যে ঘটনাগুলো ঘটে আসছে, কি বলবেন এটা নিয়ে? আমাকে যদি ধন্যবাদ, আপনি স্পেসিফিক অনেক কিছুই ঘটতেছে, অনেক কিছু ঘটবে, সমাজ ব্যবস্থা এটা হয়েই থাকে। আপনি স্পেসিফিক, কারণ যে সময় যে কয়েকজন আলোচক আছেন, আমি কোনটা বলবো, একটা স্পেসিফিক যদি কোনো না বিষয় না, থাকে। আমরা যেটা বলছি যে ঘটনাটা ঘটলো, বিশেষ করে আমরা গতকালকে তো পরশু দেখলাম একজন বাংলাদেশিও মারা গেছে ইতালিতে। তারপরে আপনার যে জিনিসটা যে খুব মানে আলোড়ন সৃষ্টি করছে, যে আপনার এই যে কোভিড-19 মানে জাল সার্টিফিকেট নিয়ে আসে এবং বিমান ফেরত গেল, এই ব্যাপারটা যে একটু বলেন। আচ্ছা, ধন্যবাদ রূপক ভাই। আমি প্রথমত আমার পক্ষ থেকে এবং ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে আজকে যারা এখানে আলোচনায় অংশগ্রহণ করছেন, আমি যতটুকু জানতে পারলাম, এখানে পর্তুগালের সভাপতি, সেক্রেটারি এবং ডেনমার্ক আওয়ামী লীগের সেক্রেটারি আছেন, আমাদের ইতালি বাংলাদেশ সমিতির সভাপতি আছেন, এবং আমেরিকার কিছু সংগঠনের একজন নেতা, উনি আমাদের একজন মুক্তিযোদ্ধা যার পরিচয় আমি পেয়েছি, জাতির শ্রেষ্ঠ সন্তান। এবং পর্তুগালের একজন সাংবাদিক আছে জাকির হোসেন, ইতালিতে আছে আমাদের মিনহাজ হোসেন।
এবং আপনাকে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম আলাইকুম। পাশাপাশি আজকে প্রবাস দর্পণের দর্শক যে যেখানে বসে এই অনুষ্ঠান দেখছেন সবাইকে অভিনন্দন এবং স্বাগত। আসলে আমি অনেকক্ষণ যাবৎ আপনাদের কয়েকজনের কথা শুনতেছিলাম। প্রথমেই আমি অত্যন্ত দুঃখের সাথে একটি কথা বলবো যে আমাদের শ্রদ্ধাভাজন মুক্তিযোদ্ধা আমেরিকা প্রবাসী উনি একটি কথা বলেছেন যে ইতালিতে রাস্তায় পানি যাচ্ছে এই কথাটা আসলে যেভাবে উনি হয়তো ভালোভাবে বুঝাইতে চেয়েছেন, কিন্তু আমার কাছে এটা আপত্তিকর কথা। আসলে রাস্তায় তারা পানি বেচার কোন ব্যবস্থা ইতালিতে নেই, এটা আমি আপত্তি জানাচ্ছি। এক, আমেরিকাতে কালকে পরশুদিন আমাদের একজন বাংলাদেশের বংশোদ্ভূত অত্যন্ত মেধাবী এবং আপনারা সবাই জানেন যে পাঠাও প্রতিষ্ঠাতা একজন উদ্যোক্তা এবং মানে কি বলবো তার এটা বলতে গেলে অনেক কম, তাকে অত্যন্ত নৃশংস ভাষা এবং আদিম যুগে যাওয়া হয়েছে, আমেরিকার মতো দেশেও নৃশংসভাবে খুন করা হয়েছে। আমি এটা প্রতিবাদ জানাচ্ছি, এটা বিচার দাবি করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের ইতালিতেও যেটা আপনি বলছেন, ইতালির মিলান শহরে একজন বাংলাদেশি অপর 5 জন বাংলাদেশি যারা খুন হয়েছে। এইটার সাথে আসলে সামাজিক যে ব্যবস্থা, আমরা যেখানেই বাস করি, পৃথিবীর যত উন্নত অনুন্নত অনেক দেশ আছে, আমাদের দেশে আছে, এখানে হয় যে একটা সমাজের রাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থায় যে গতানুগতিক যে সন্ত্রাস অন্যায় অনাচার যেগুলি সাধারণত হয়ে থাকে, এই ইতালিতে যে বাংলাদেশি খুন হয়েছে এটাও সেরকম একটি ঘটনা। এটার সাথে কোনো রাজনীতির সঙ্গে, তবে আমরা বিশ্বস্ত সূত্রে এবং পারিবারিক সূত্রে যেটা জানতে পারছি সেটা হলো ওই ঘটনাটা নেহায়তি একটি পারিবারিক দ্বন্দ্ব। যে ছেলেটাকে খুন করা হয়েছে সে বাংলাদেশে তাদের পরিবারের সাথে কোনো দ্বন্দ্ব আছে, যারা খুন করছে তারা 5 ভাই মিলানোতে থাকে, ওই পারিবারিক দ্বন্দ্বের কারণে সে খুন হয়েছে, এটা আমরা যতটুকু জানতে পারছি। এটা হলো একটা বিষয়। দ্বিতীয়ত, খুন খারাপি সারা পৃথিবীর সব জায়গায় আছে, আমরা যে যেখানে থাকি, এটা কোন দেশেই কাম্য না, এটা আমাদের বাংলাদেশেও কাম্য না, ইতালিতেও কাম্য না, এটা আমেরিকাতেও কাম্য না। এটা গেল একটা বিষয়। ভুয়া সনদের কথা বলছেন, আমি এই বিষয়টাতে কিছু আমার ধারণা আর কি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশ সরকার কাউকে ভুয়া সনদ দেয়, বাংলাদেশ সরকার কাউকে ভুয়া সনদ দেওয়ার পারমিশনও দেয়নি। এই কথাটা মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে, বিকজ বাংলাদেশ সরকার কিছু প্রতিষ্ঠানকে করোনা পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে, এটা একটা বিষয়। আর ইতালিতে ভুয়া সনদ নিয়ে আসার যে বিষয়টা, বাংলাদেশ সরকার অথবা ইতালি সরকার এরকম কোনো বাধ্যবাধকতা বা আইন প্রয়োগ করে নাই যে আপনাকে আসার আগে বাংলাদেশ, মানে গত যে ফ্লাইট 8ই জুলাই ইতালি থেকে রোম এয়ারপোর্ট থেকে মিলান থেকে ফেরত গেছে, এখানে এর আগে যারা এসছেন এবং 8 তারিখ পর্যন্ত যারা এসেছিলেন তাদের কারোর জন্যই সার্টিফিকেট বাধ্যতামূলক ছিল না। আফতাব ভাই আমি একটু এক মিনিট আফতাব ভাই আমি একটু আনমিউট করে রাখতেছি আপনাকে, কারণ হচ্ছে শব্দ আসে, শব্দগুলো অন্য বক্তার ডিস্টার্ব হয়, এই জন্য আনমিউট করতেছি। আপনি যখন কথা বলবেন তখন আপনি মিউট করতেছি, আপনি একটু আনমিউট করবেন তখন। জি বলেন। এই সার্টিফিকেটটা বাধ্যতামূলক ছিল না, এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়েছে। একটা অপপ্রচারকারী স্বার্থান্বেষী মহল হয়তো এই সার্টিফিকেট বিক্রি করার জন্য তারা এটা মাঠে বাজারে দিচ্ছে যে তোমাকে বিদেশে গেলে সার্টিফিকেট। এই কারণে আমাদের কিছু অতি উৎসাহিত লোক বুঝা হোক না বুঝা হোক, ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও কিছু সার্টিফিকেট নিয়ে আসছে। যারা এখানে 8 তারিখের আগে 8ই জুলাই ফ্লাইটটা রিটার্ন যাওয়ার আগ পর্যন্ত যারা এসছে, তারা যথারীতি এয়ারপোর্টের নিয়ম নীতি এবং তারা যেটা আপনার ফর্ম ফিল আপ করে কোয়ারেন্টাইনে যাওয়ার বন্ড দিয়েই কিন্তু তারা এয়ারপোর্ট অতিক্রম করছে, সেখানে কেউ কিন্তু করোনা আক্রান্ত হয়। কিন্তু যখন তারা এখানে আসছে, রোমে আইসা যখন যার যার বাসায় বা নিজস্ব বাসা বাড়িতে গেছে, ওদের কেউ কেউ কোয়ারেন্টাইন 14 কেউ কাজের, কিছু লোক অসুস্থ হয়েছে, তখন ওরা হাসপাতাল বা স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার পরে 2-3 জন তখন করোনা শনাক্ত হয়। তখন বাংলাদেশিদের ব্যাপারটাতে প্রশাসন একটু লড়ে চড়ে বসার পরে আস্তে আস্তে বাংলাদেশিদের মধ্যে করোনা পজিটিভ সংখ্যাটা বাড়তে থাকে। 8 তারিখে যে ফ্লাইটটা এসেছিল, যে উনি যেটা বলছেন যে রাষ্ট্রদূত, আমি মাঝখানে আরেকটা কথা বলিনি,
হ্যাঁ, বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ইতালি প্রবাসী হিসাবে এবং ইতালির সকল প্রবাসীদের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি, সংগ্রামী অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। বিকজ আমাদের এখানে কিন্তু উনি বাংলাদেশ থেকে ইতালির জন্য 25 লক্ষ বাংলাদেশি টাকা ইকুয়াল টু যেটা ইউরো, এটা কিন্তু এখানে যারা অসহায় অবস্থায় আছে, অথচ আমরা যদি আবার বলি আমি ইতালি সরকার এবং ইতালিতে এখানে বাজার হাটের যে ব্যবস্থা ছিল আমাদের ওরকম কোনো সমস্যা আসলে এখানে ছিল না, এটা না। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী এই প্রবাসী ইতালি প্রবাসীদের জন্য টাকা অনুদান উনি আপনার রাষ্ট্র অফিসিয়াল কর্মকর্তাদের মাধ্যমে সেটা ডিস্ট্রিবিউশন হয়েছে। যদিও এটা আমরা কমিউনিটির ব্যাপার, এটার সাথে আমরা কেউ ইনভলভ ছিলাম না, কেউ কেউ ছিল হয়তো থাকে, সেটা আমরা এই ব্যাপারে কোনো কমেন্টস নেই। পাশাপাশি এখানে বাংলাদেশে যারা আসছে, আসার পরে যখন আপনারা জানেন যে একটা সময় ছিল যে করোনা মানে ইতালি এমন ভাবে আক্রান্ত, আলোচিত সমালোচিত সারা পৃথিবীতে মার্চ এপ্রিলে, যে তখন ব্যাপক আকারে মানুষের মৃত্যু ঘটতেছিল, আক্রান্ত হইতেছিল। তখন মানুষ এখানে আতঙ্কে ভয়ে দিন কাটাইছি আমরা অনেক, খুবই মানে একটা ভয়াবহ অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে আমাদের দিন গেছে। আমি মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে হাজারবার শুকরিয়া আদায় করছি যে এরকম একটা অস্বাভাবিক পরিস্থিতি থেকে আমরা যখন একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছিলাম, ঠিক তখনই আমাদের এই যে বাংলাদেশি, এখানে আরেকটা কথা বলে রাখি, বাংলাদেশিদের দ্বারা এই যে করোনা আক্রান্ত হচ্ছে এই কথাটাও কিন্তু সম্পূর্ণ সঠিক নয়। এখানে পাকিস্তানির আক্রান্ত ধরা পড়েছে, ইন্ডিয়ার লোকজন যারা এসেছে তারাও কিন্তু করোনা আক্রান্ত ধরা পড়েছে। ওরা সকল দেশের ব্যাপারে বুঝছে, যেখানে এত বড় 2-3 জন থেকে প্রথম দিকে যখন ইতালিতে 2-3 জন করোনা শনাক্ত বা পজিটিভ রোগীর মাধ্যমে সারা ইতালি ইউরোপে করোনা ছড়ায় গেছে এবং ইতালিতে প্রায় 36,000-এর কাছাকাছি মানুষ মোটা দাগে মারা গেছে, প্রায় 2.5 লক্ষ লোক আক্রান্ত। সেই জায়গায় আবার যখন এটা মিডিয়াতে একটু হাইলাইটস হইতে শুরু করলো যে বাংলাদেশি সহ অন্যান্য বিদেশ থেকে যারা আসতেছে তাদের দ্বারা এখানে করোনা সংক্রামিত হচ্ছে, স্বাভাবিকভাবে এখানকার মানুষ এই ইতালিতে যারা আমরা বসবাস করি, শুধু বাংলাদেশি বা অন্যান্য দেশি না, ইটালিয়ানরা স্বাভাবিকভাবে এটা আতঙ্কগ্রস্ত, তারা বিত্তস্ত। তো সেই কারণেই তারা, আমরা যাতে সতর্কভাবে, ইতালি সরকার যথাযথভাবে ব্যবস্থা নিচ্ছে। আমাদের বাংলাদেশ সমিতির সভাপতি একটা কথা বলছে, আপনারা হয়তো খেয়াল করেছেন, যে আমাদের বাংলাদেশ দূতাবাস রোম ইতালি মাননীয় রাষ্ট্রদূত সাহেব, উনি এই ফ্লাইটগুলি যখন আসছে উনি নিজে এই চার্টার ফ্লাইট আসার সাথে জড়িত ছিলেন। অত্যন্ত মহৎ উদ্যোগ, সঠিক উদ্যোগ, এবং উনি নিজে এয়ারপোর্টে উপস্থিত হয়ে ওনাদেরকে রিসিভ করেছেন, খুবই ভালো উদ্যোগ। পাশাপাশি আমাদের পক্ষ থেকে যে বক্তব্যটা ছিল যে উনি ওনার কর্মকর্তাদের নিয়ে, অথবা উনি যদি প্রয়োজন মনে করতেন কমিউনিটির 5 জন নিয়ে যারা বাংলাদেশে এসেছে তাদেরকে সচেতন করার জন্য কোন লিফলেট, কোন দিক নির্দেশনা বাংলায় লিখে উনি এয়ারপোর্টে কিন্তু এদেরকে দিতে পারতেন সচেতন করার জন্য। যদিও আমাদের মধ্যে অভ্যাস আছে, আমরা একটু আইন কানুন নিয়ম নীতির তোয়াক্কা আসলে একটু কমই করি, কারণ যারা এসছেন তারা এয়ারপোর্টে ফর্ম ফিল আপ করে আসার পরেও দেখা গেছে তারা বাসায় থাকে নাই, কাজের জন্য বেরোয়েছে, রাস্তাঘাটে বেরোচ্ছে, এখানে সেখানে গেছে এবং সংক্রমণের সংখ্যাটা বাড়তে ছিল। পরে বাধ্য হয়ে ইতালি সরকার আমাদের প্রবাসীদেরকে স্ব উদ্যোগে বিভিন্ন জায়গায় মোবাইল টিম বা পেট্রোল টিম বসে এই করোনার টেস্ট করার কথা বলার পরে আমরা প্রবাসীরা সকলেই লাইন ধরে গেছি করোনা পরীক্ষার জন্য। এবং এটা আমি মনে করি বর্তমানে এই বিষয়টা অনেকটা নিয়ন্ত্রিত, সরকার এবং প্রশাসন সেটা করতেছে। পাশাপাশি ইতালি, আপনারা ইতিমধ্যে যেটা দেখছেন যে এখানে আমাদের ভুয়া সনদের যে বিষয়টা আসছে, এটা একটা অসাধু চক্র, সনদ নিয়ে ইতালি যেতে হবে, মানুষকে বোঝানো হয়েছে। এখানে আসার পরে এই ভুয়া সনদের প্রশ্নটা আসলে একটা অপপ্রচার দিয়ে প্রথমত এটা শুরু। ইতালির মেইন স্ট্রিমের মিডিয়াতে আমাদের বাংলাদেশের বিএনপির একজন নেতা, উনি এটাকে ফ্লাশ করছে যে এখানে ভুয়া সনদ নিয়ে এসছে। আসলে ভুয়া সনদটা ওই ইতালি এয়ারপোর্টে কিন্তু কেউ বলে নাই যে তোমার কাছে সার্টিফিকেট আছে কি নাই। আর ওই সাবরিনা বা শাহেদরা যেটা করছে সেটা তো ভুয়া সনদ, ওনাদেরকে করোনা পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে, সেটা বৈধ কি অবৈধ এটা বাংলাদেশ সরকার ওনারা বুঝবে। হ্যাঁ, আমরা যেটা পত্রপত্রিকায় জানতে পেরেছি যে রিজেন্ট হসপিটালের লাইসেন্সই ছিল না, তাহলে সেটা পায় কিভাবে? অবশ্যই সেটা অনিয়ম এবং এটা আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সাবরিনা সহ আরো অনেকেরই আজকে পর্যন্ত মিডিয়াতে পত্রপত্রিকা মারফত যেটা জানতে পারছি, অনেক হসপিটাল আছে, অনেক ক্লিনিক আছে যেগুলো লাইসেন্স দেয়, ওদের প্রয়োজনীয় কাগজপত্র নাই, নিয়ম নাই, নীতি নাই। এটা আমাদের দেশে অনেক কিছুই দীর্ঘদিনের
বছরের পর বছর এই সমস্ত অনিয়ম নীতি চলে আসছে। আজকে আমরা এটা দাবি করতে পারি নিঃসন্দেহে যে আজকের সরকার, বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, সেটা বাংলাদেশের সকল ক্ষেত্রে, সর্বক্ষেত্রে। আজকে বাংলাদেশে এমন একটা সময় ছিল, এই শাহেদরা কোন দল করে এটা বড় কথা না। আজকে যদি সরকারি দলের হতো, তাকে ধরার ছোঁয়ার কোনো সুযোগ ছিল না, এগুলিকে দামাচাপা দেওয়া হতো। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং জননেত্রী শেখ হাসিনার সরকার, এখানে দামাচাপা দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি যেই হন, দলের হন এবং দলের বাইরের হন, সমাজের যে কেউ হন, যত ক্ষমতাবান হন, আপনাকে অপরাধ ধরা বললে আপনাকে শাস্তির আওতায় যেতেই হবে। আপনারা কাসিনো অভিযানের কথা মনে আছে, যুবলীগের মধ্যে শুদ্ধি অভিযানের কথা মনে আছে, এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি প্রাতিষ্ঠানিক জায়গায় উনি যথাযথ পদক্ষেপ নিচ্ছেন। এবং অবশ্যই প্রবাসী হিসেবে আমরা উদ্বুদ্ধ এবং এটাকে আমরা স্বাগত জানাই, এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করছি। আলমগীর ভাই আবার আসবো আপনার কাছে, আবার আসবো আপনার কাছে। আমাদের অনেক প্রশ্ন আছে, বিশেষ করে আপনাকে আমরা এই প্রশ্নগুলো করবো। আমাদের অনেক দর্শক অনেক প্রশ্ন করেছে। আমি যেতে চাই আমাদের ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেন মাহবুব রহমান ভাই গেছে। মাহবুব ভাই, আপনি তো শুনলেন আপনার যেটা ইতালি নিয়ে আমরা বিশেষ করে সব মিডিয়া, বিশেষ করে প্রবাসের বিভিন্ন মিডিয়া আমরা দেখেছি যে বিভিন্ন নিউজ, আমরা আসলে সবাই খুব এটা নিয়ে উদ্বিগ্ন। আপনি কি বলবেন মাহবুব ভাই? একটু আনমিউট করতে হবে মাহবুব ভাই। মাননীয় উদ্যোক্তা, আমি বিদায় নিচ্ছি। জি জি, ধন্যবাদ খুরশেদ ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে অংশগ্রহণ করার জন্য। ভালো থাকবেন। জি মাহবুব ভাই, আপনি একটু আনমিউট করতে হবে মাহবুব ভাই। ধন্যবাদ রূপক দা। ডেনমার্ক আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথমেই আজকে প্রবাস দর্পণ আজকে লাইভ অনুষ্ঠানে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে প্যানেলে যারা আছেন এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা আমাদের ভাই, উনি সুদূর আমেরিকাতে যুক্ত হয়েছেন। ডেনমার্ক আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি বিশিষ্ট মুক্তিযোদ্ধাকে। আজকে আসলে অনুষ্ঠানের প্রথমেই 1 ঘন্টা আলোচনা শুনছি। সবারই আলোচনার বিষয়বস্তু এবং বিষয়টা একই। আমাদের ইটালি আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক যথেষ্টই সুন্দর আলোচনা করেছেন। এর পাশেও আমাদের সাংবাদিক সহ পর্তুগাল আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সভাপতি জনাব জহিরুল আলম জসিম ভাইও আলোচনা করেছেন। তাদের সাথে মিল রেখে আমি ভিন্নতর আলোচনার প্রেক্ষাপটে একটু বলতে চাই। আজকে যে বিষয়ে প্রশ্ন করেছেন আপনি, আজকে ইটালিতে যে বিষয়টা ঘটেছে, এটা আসলে বিষয়টা ইটালিতে ঘটেছে বিষয়টা এমন না, ইটালি বাঙালির সাথে ঘটেছে, ইটালি বাংলাদেশি ভাই বোনের সাথে ঘটেছে। বিষয়টা আসলে ছোট করে এভাবে দেখার কোনো কারণ নাই। আমি যেভাবে দেখি সেটা হচ্ছে, ইটালিতে বাঙালিরা বসবাস করে একটা বৃহৎ অংশ, সেখানে ইটালির ভাই বোনরা করোনা প্যান্ডামিকের আগে বাংলাদেশে গিয়েছিল। সেই সময় বাংলাদেশ গভর্নমেন্ট এবং বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক হয়েছিল যে প্রবাসী থেকে করোনা ভাইরাস বাংলাদেশে ইতালি ভাই বোনদের মাধ্যমে বাংলাদেশে এসেছে। এমনকি প্রবাসীদের বাসাতে, প্রবাসীদের বাড়িতে আমরা করোনা ভাইরাসের যখন প্লেন থেকে গিয়েছে, হোম কোয়ারান্টাইনের নামে কিন্তু আমরা লাল পতাকাও দেখেছি। আবার সেই ভাইরা তারা যখন ইটালিতে তথা ইউরোপে যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমেছে, তখন কিন্তু বাংলাদেশ থেকে তারা নিজস্ব বাসস্থান কারণে আবার পুনরায় তাদের জীবনকে শুরু করার জন্য, তাদের পরিবারের যে খরচ সেটাকে সচল রাখার জন্য তারা কিন্তু তাদের জায়গায় আবার ফিরে আসতে শুরু করেছেন। দুঃখজনক হলে সত্যি, তারা যখন আবার ইটালির মাটিতে পা রাখার জন্য চেষ্টা করছিলেন, তখনই আমাদের কিছু মানুষ তারাও প্রবেশে থাকে, তাদেরও পরিবার আছে, তাদের ভাই বোন, বাবা মা, চাচা খালু, বিভিন্ন লোক বাংলাদেশে বাস করে। শুধুমাত্র রাজনীতিক বিরোধিতার কারণে, বিরোধিতার মতবাদের কারণে যে মন্তব্য করেছেন যে বাংলাদেশ একটি দোজকে পরিণত হয়েছে, বিভিন্ন যে মতবাদ দিয়েছেন, তা শুধুমাত্র আমি বলবো যে একটি সরকারি যে দল বর্তমানে সরকার পরিচালনা করছেন, সরকারের বিরুদ্ধে করতে যে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক চেতনায় ষড়যন্ত্র করছেন। উনি যে ষড়যন্ত্রে
মন্ত্র দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে করেছেন, সেটা একজন প্রবাসী হিসাবে আমি নিন্দা জ্ঞাপন করছি। এবং শুধু নিন্দাই জ্ঞাপন করছি না, আজকে এই জিনিসটা ইতালি সহ সারা বিশ্বের প্রবাসীর মনে আঘাত করেছে। 101 আজকে 1,20,00,000 প্রবাসী আমরা বাইরে বাস করি। তার সাথে সাথে যদি আমি 4 জন করি পরিবারের মেম্বারকে ধরি, তাহলে কিন্তু আমাদের দেখা যায় 4 থেকে 5 কোটি প্রবাসী পরিবারের সাথে আমরা কিন্তু বাংলাদেশের সাথে যুক্ত। তো যে সাবেক বিএনপির যে ছোটন মিয়া, উনি যে বক্তব্য দিলেন, এই বক্তব্য এরকম একটা ন্যাক্কারজনক, ধিক্কার জানাই। কারণ যে আদর্শে আপনি বিশ্বাস করেন না কেন, আদর্শ চেতনা একটি দলে থাকতেই পারে, কিন্তু আজকে উনি যে বক্তব্য দিলেন, তারেক জিয়ার এই যে পেটুয়া বাহিনী যে পয়সা নিয়ে মন্তব্য দেবে, যে বক্তব্য দিলেন, যে বক্তব্যতে আমাদের ইতালি ভাই বোনদের যারা ফিরছিল বাংলাদেশে, ইতালির গভর্নমেন্ট যে আজকে তাদের বাংলাদেশ থেকে যাতে ফ্লাই করে ইতালির মাটিতে না আসতে পারে, তাদের কর্মসংস্থান যাতে শুরু না করতে পারে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি ভালোভাবে না চলতে পারে, সেই বাধাগ্রস্ত করার জন্য যে মন্তব্য দিয়েছেন, সেটা আমাদের বাংলাদেশিদের জন্য, ইউরোপে সহ সারা পৃথিবীর মানুষের জন্য অত্যন্ত লজ্জাকর। এবং সেখান থেকে আপনি দেখেন, আজকে বিবিসি বলেন, আল জাজিরা বলেন, আজকে বিভিন্ন মিডিয়াগুলি পৃথিবীতে আজকে কিন্তু বাংলাদেশের আমাদের সরকার জননেত্রী শেখ হাসিনা সহ এই সরকারকে বিভিন্নভাবে প্রশ্নবোধক জিনিসগুলো নিয়ে এসেছে। আজকে প্রশ্নবোধক ডেনমার্ক আমেরিকার পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাই। আপনি জানেন বাংলাদেশে 1991 সালে কিন্তু ঘূর্ণিঝড় হয়েছিল। সেই ঘূর্ণিঝড়ে কিন্তু খালেদা জিয়া সরকার ক্ষমতায় ছিল। সেই ক্ষমতার সময় কিন্তু প্রচুর মানুষ মারা গিয়েছে। সে সময় খালেদা বলেছিল যে 10 নম্বর সিগন্যাল হয়েছিল, যে পরিমাণ ক্ষয়ক্ষতি বাংলাদেশের হওয়ার কথা ছিল, কিন্তু সেই পরিমাণ ক্ষয়ক্ষতি কিন্তু আমার বাংলাদেশে হয় নাই। আমরা ধিক্কার জানাই সেই সময়কার যে সিদ্ধান্ত দিয়েছিল। আজকে বাংলাদেশে কিন্তু করোনা মহামারী কিন্তু শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে, সারা পৃথিবীতে। এটা বাংলাদেশের করোনা মহামারীতে জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ, যে সময় উপযোগী উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের মেহনতি মানুষকে বাঁচানোর জন্য, খেটে খাওয়া মানুষকে বাঁচানোর জন্য যে উদ্যোগ নিয়েছেন, আমি মনে করি বাংলাদেশের স্বল্প অর্থনীতিতে আমাদের সীমাবদ্ধ স্বাস্থ্য সেবায় সেটা অত্যন্ত যুগোপযোগী। সাথে সাথে আমাদের স্বাস্থ্য সেবার যে দুর্বলতা আছে, সেই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য যে সমস্ত প্রপাকাণ্ডগুলি হয়েছে, যে প্রপাকাণ্ড আপনারা জানেন, সেই প্রপাকাণ্ডের ভিতরে যে সমস্ত চোর বাটপারগুলি ধরা হয়েছে, সে কিন্তু আমাদের সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকারই কিন্তু ফাইন্ড আউট করেছে। বিএনপি কিন্তু বলে দেয় নাই যে এদেরকে ধরো, এ দুর্নীতিবাজ। আওয়ামী লীগই একমাত্র দল যে দুর্নীতিবাজদের বিচার করে, আওয়ামী লীগই একমাত্র দল যারা খুনিদের বিচার করে। আর যারা খুনিদের প্রশ্রয় দেয় তারা বাংলাদেশে না থাকে, প্রবাসী বাস করে। আর প্রবাসী বাস করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আপনার আজকে প্রবাস দর্পণের মাধ্যমে আমি পৃথিবীর ছড়িয়ে ছিটিয়ে যে কোনো জায়গায় প্রবাসীরা যারা আছেন, বাংলাদেশ যারা এই লাইভ শুনছেন, আমি উদাত্ত আহ্বান জানাই ডেনমার্ক আমেরিকার পক্ষ থেকে, হাতে হাত মিলিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় আসেন। আজকে প্রবাসী সহ বাংলাদেশের যে আজকে ষড়যন্ত্র চলছে জননেত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, সেই ষড়যন্ত্রকে রুখতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার এবং বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাসী যারা সরিয়ে আছেন, আজকে আসেন মিডিয়া যে প্রপাকাণ্ডা চলছে, সেই মিডিয়া প্রপাকাণ্ডের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। এই প্রতিবাদের মাধ্যমে আজকে বাংলাদেশের যে জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন, বাংলাদেশের যে দীর্ঘকালীন রোডম্যাপ, আমাদের এই সমস্ত ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সেই রোডম্যাপ বাস্তবায়ন হবে। তাদের সাথে সাথে বাংলাদেশের যে স্বাস্থ্যখাতের দুর্বলতা, সেই দুর্বলতা করোনার পরবর্তীতে আমরা ইনশাল্লাহ কাটিয়ে উঠবো। বাংলাদেশের স্বাস্থ্য সেবাও একদিন ডিজিটালের রূপ নেবে এবং আজকে ইতালি সহ ইউরোপের যে সমস্ত দেশগুলির শিক্ষা সেবা এবং স্বাস্থ্য সেবা আছে, তার সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাহবুব ভাই। আমি এখন যাবো সাংবাদিক মিনাজ হোসেনের কাছে। মিনাজ হোসেন, আমাদের কাছে অনেক প্রশ্ন এসেছে, বিশেষ করে একটা ব্যাপার হচ্ছে যে একজন প্রশ্ন করেছেন, অবৈধদের বৈধ করার প্রক্রিয়া শুরু হয়েছে, যারা পাসপোর্ট জটিলতা আছে, বিশেষ করে ইতালি দূতাবাসে দালালদের ছাড়া কোনো পাসপোর্ট, দালালদের ছাড়া পাসপোর্ট এবং কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। এই ব্যাপারটা আপনি সাংবাদিক হিসেবে কাজ করতেছেন, কি বলবেন মিনাজ হোসেন? জি, সেই ব্যাপারে আমি যদি বলতে চাই,
আমি এটা বলবো যে আপনারা জানেন যে আগামী 15ই আগস্ট পর্যন্ত কিন্তু এই যে কাগজ ইটালিয়ান সরকার যে কাগজ দিবে সেটার মেয়াদ আছে, এবং আগামী 15ই আগস্ট পর্যন্ত তারা কাগজটা জমা নেবে। তো সে বিষয়ে অনেকের কিন্তু পাসপোর্টের সমস্যা, অনেকে কিন্তু এই সার্টিফিকেটের সমস্যা। যাই হোক, তো বিগত দিনে দূতাবাসে কিন্তু যে বিষয়টা ইতিমধ্যেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বা বাংলাদেশি বলেন বা ইউরোপের বিভিন্ন জায়গায় দূতাবাসে দালালি চলছে, কিংবা এই বিষয়ে যেন পাসপোর্ট কেউ তো পাচ্ছে না, পাসপোর্ট পাচ্ছে না, টাকা না দিলে পাসপোর্ট আসলে সেটা আমি বলবো যে 50% সত্য এবং 50% মিথ্যা। কারণ হচ্ছে এখানে দেখেন, প্রথমে দূতাবাসে পাসপোর্ট আনতে হলে কুন্তামেন্টের সিস্টেম ছিল, বলতে আগে অনলাইনে কাটতে হতো। পরবর্তীতে যখন এটা কতদিন চলে, এক পর্যায়ে এখানে একটি চক্র, দালাল চক্র কিন্তু সক্রিয় হয়ে পড়ে, দূতাবাসের সাথে কন্টাক্টে যায়। তারপরে কুন্তামেন্ট মানুষের পায় না, পয়সা দিয়ে আর কি, ওরা কিন্তু সামনে না, ভিতরে ভিতরে পয়সা দিয়ে ওরা কিন্তু কুন্তামেন্ট নিতে হয়। তখন সাধারণ মানুষ যারা, তারা কিন্তু এই কুন্তামেন্ট পায় না। পরবর্তীতে বাংলাদেশ সমিতির এখানে সভাপতি এখানে উপস্থিত আছেন আমাদের লাইভে, ওনারা সবাই, আলমগীর ভাইরাও আছেন, ওনারা সবাই মিলে একটি পদক্ষেপ গ্রহণ করে, ওনারা সবাই একদিন দূতাবাসে যায় এবং আমাদের রাষ্ট্রদূত আব্দুল সুবহান শিকদারের কাছে একটি সাক্ষাতে ওনারা সকলেই মিলে সাক্ষাৎ করেন। তার পরবর্তীতে রাষ্ট্রদূত সাহেব কিন্তু কুন্তামেন্ট যেটা ছিল অনলাইনে সেটা তুলে নেন, প্রত্যাহার করে তিনি সিরিয়াল অনুযায়ী সবাইকে, যে প্রতিদিন 100, 200, 300 মানুষকে কন্টিনিউ তিনি সার্ভিস দেবেন, সেভাবে হয়। এরকম প্রায় এক সপ্তাহ খুবই ভালো চলছিল, এবং অনেক, আমি বলবো হাজারো, এক সপ্তাহের মধ্যে অনেক হাজারো মানুষের কাজে আসে সে। তো এক সপ্তাহ চলার পরবর্তীতে আবার সেই ওই একটি দালাল চক্রের ইশারায় রাষ্ট্রদূত সাহেব তিনি আবারও কিন্তু ওই কুন্তামেন্ট সিস্টেমটা করেন। তার পরবর্তীতে মানুষটা একটু খেপে যায়, এবং দূতাবাস নিয়ে অনেকেই এটার কারণে লেখালেখি করে। আমি বলবো যে এই দূতাবাসের কুন্তামেন্টের জন্য এই রুম শহরে কোনো প্রমাণও আছে, অনেকেই কিন্তু পয়সা দিয়ে কুন্তামেন্টটা নিতে হচ্ছে, অনেকে 30 ইউরো দিয়েও আনছে কুন্তামেন্ট, এরকম লোক আছে আমার কাছে জানা মতে। যাক, সেগুলো আমরা এখন প্রকাশ করতে চাচ্ছি না, যদি আমাদের কাছে যদি কেউ আসে তাহলে আমরা সেটা প্রমাণ দিতে বাধ্য। যাক, তো এরকম কিন্তু অনেকেই করছে, কুন্তামেন্ট টাকা ছাড়া কুন্তামেন্ট হচ্ছে না, টাকা ছাড়া সিরিয়াল পাওয়া যাচ্ছে না, এরকম চলছে। তো আপাতত সিচুয়েশন, পরিস্থিতি ঠান্ডা, দূতাবাসে আগের মতোই কিন্তু কাজ চলছে, দালালি ভিতরে ভিতরে চলছে, সেটা প্রকাশ্যে এখন আর বোঝা যাচ্ছে না, যেহেতু মানুষ সক্রিয় হয়ে পড়েছে, এখানে কমিউনিটি নেতারা যারা আছে তারা অনেক সক্রিয় বিদায়। এখন আমি বলবো যে যারা পাসপোর্টের সমস্যা, তারা ওই আগের নিয়মেই যেভাবে কুন্তামেন্ট নিচ্ছে, এভাবেই চলছে। ধন্যবাদ আমিনুল হোসেন। আমি যাব, আমাদের সাথে সংযুক্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেদারল্যান্ডের সভাপতি সাদর হোসেন তপন ভাইয়ের কাছে। তপন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রবাস দর্পণের আজকের লাইভে। আমরা মূলত কথা বলছি, আপনি জানেন, ইতালির বিষয় নিয়ে। ইতালি যে সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটে গেছে, বিশেষ করে কোভিড-19 আক্রান্ত হয়ে যারা বাংলাদেশিরা এসেছিলেন, এবং আবার অনেককে ফেরত পাঠানো হয়েছে, এবং বিশেষ করে ইউরোপে আমার বাংলাদেশের বাম মূর্তি নিয়ে মানে ক্ষুণ্ণ হয়েছে, বাংলাদেশ নিয়ে অনেকেই বিভিন্ন মিডিয়া বিভিন্ন নিউজ এসেছে। এই ব্যাপারে সাদর হোসেন তপন ভাই, আপনি কি বলবেন? ইটালির ব্যাপারে না? জি, ইটালির ব্যাপারে আমরা মানে ইউরোপিয়ান মিডিয়াতে যে নিউজ গুলো এসেছে, বিশেষ করে বাংলাদেশের বাম মূর্তি নিয়ে, এবং বাংলাদেশের বিশেষ করে কোভিড-19 এর যে অনেকে বলছে ফলস সার্টিফিকেট নিয়ে আসার কারণে এই ঘটনাগুলো ঘটছে। আমরা দীর্ঘক্ষণ আলোচনা, 1 ঘন্টার উপরে আলোচনা করছি, এবং আপনার মতামত কি, এবং এই যে আপনার যে ঘটনা ঘটছে, এই ঘটনা কিভাবে আমরা যারা প্রবাসীরা আছি আমরা সচেতন হতে পারি এবং বাংলাদেশের বাম মূর্তি ক্ষুণ্ণ রাখতে পারি? দাদা, আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি আমাকে কিছু বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য, এবং আপনার সাথে যারা কলা কৌশলী আছে এবং শ্রোতা দর্শক এবং আমার সাথে যারা অংশগ্রহণ করেছেন, ইটালির বিভিন্ন ভাইদেরকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনার যে প্রশ্নটা, এই প্রশ্নটা আসলে কিন্তু বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ বিদেশের মাটিতে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, এবং এতে করে পুরা বিশ্ব এবং ইটালির মিডিয়াতেও এবং বিভিন্ন পেপারে উঠছে, এতে করে আমাদের প্রবাসীদের জন্য আমি আগামী দিনে মনে হয় অনেক অসুবিধা হতে পারে। এবং ইটালি, আপনারা জানেন, ইটালি ওয়ার্ল্ডের মানে ইউরোপের সবচেয়ে বেশি বাংলাদেশি বসবাস করে ইটালিতে। আর ইটালি আমাদের একটা মানে অর্থনীতির একটা বিরাট অংশ যোগান দেয় বাংলাদেশে, এবং এতে করে আমাদের দেশের বাইরে সুনাম নষ্ট হয়েছে, এবং যারা
পরিকল্পিতভাবে এই জিনিসটা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আহ্বান জানাচ্ছি বাংলা প্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে। আর যারা নাকি এই ধরনের মানে ন্যাক্কারজনক কাজ করেছে দেশের বাইরে, ইটালিতে যেমন, তাদেরকেও আমরা আশা করব এটা প্রতিবাদ করার জন্য, এবং সকল বাংলাদেশিরাও একত্রিত ভাবে এটা কিভাবে প্রতিহত করা যায় এবং তারা যেন আগামী দিনে এই ধরনের কাজ না করতে পারে। এটা একটা খুবই একটা মানে এই বর্তমান পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এই জিনিসটা খুবই আমাদের দেশের জন্য একটা ন্যাক্কারজনক ঘটনা আর কি। আমাদের দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক মহলে একটা নষ্ট করছে। ধন্যবাদ দাদা। ধন্যবাদ তপন ভাই। আমি এখন যাব আমাদের বাংলাদেশ সমিতি আপনার ইতালির সভাপতি জনাব আফতাব ব্যাপারী ভাই কাছে। আফতাব ভাই, আপনাদের কাছে অনেক প্রশ্ন এখানে অনেক দর্শক করছেন, বিশেষ করে আপনার যে করোনা পরিস্থিতি এবং যে ঘটনা ঘটে গেল ইতালিতে, আগামীতে কি ধরেন বাংলাদেশিদের বিশেষ করে বৈধতা পাওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে চাকরি পাওয়ার ক্ষেত্রে কি কোনো সমস্যা সৃষ্টি হতে পারে? আপনি কি মনে করেন? আপনাকে একটু আনমিট করতে হবে কাইন্ডলি। আপনার ভাই আনমিট করতে হবে, আপনারা মিট করা আছে, একটু আনমিট করেন। আমি প্রথম বলি, রূপক ভাই আপনাকে ধন্যবাদ, আপনি এত ব্যস্ততার মাঝখানেও আমাদের সবাইকে একসাথে করছেন। আর আসলে আমরা অনেকভাবেই অনেক কথা বলি, কিন্তু সবাই হয়তো জানতে পারে না আমাদের যে অবস্থাটা। শুধু করোনা ভাইরাসটা নিয়ে কিন্তু আমরা বিপদে না, আমাদের কিন্তু অনেক বিপদ চলতেছে যারা আমরা এখানে ইতালি বাংলাদেশি প্রবাসীরা আছি। কিছুটা আছে আমাদের যারা আছে অসচেতন তাদের জন্য, কিছুটা আছে আমাদের প্রোপাগান্ডা, যেমন যারা বিএনপি করে। আমিও যদিও বাংলাদেশ সমিতি নিরপেক্ষ, আমি আওয়ামী লীগ মাইন্ডেড, আমি আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি। এখানে যে একটা ফলস সার্টিফিকেটের কথা উঠছে, আসলে বাংলাদেশ থেকে যখন বিমানগুলি আসছে এখানে সার্টিফিকেটের কোনো কিছু চায় নাই ওনারা, তাহলে সার্টিফিকেটের কথা আসলো কই থেকে? যে বাংলাদেশ থেকে ভুয়া সার্টিফিকেট আনছে এর জন্য সমস্যা হয়েছে। আসলে এটা একটা গুজব। আরেকটু আমাদের এখানে আগে সাবেক বিএনপির নেতা উনি বলছে বাংলাদেশের অবস্থা দোজক। এদেশের কমিউনিটি মানে এই মিডিয়াতে দেওয়াতে ওরা মনে করছে যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, বিদায় খারাপ লোকগুলো মানে এই জন্য এখানে এসে হুমড়ি খেয়ে পড়ছে। এখন আমাদের কিন্তু বাধ্যতামূলক সবাইকে করোনা টেস্ট দিছে, জানেন? খুবই লজ্জাজনক ব্যাপার কিন্তু আমাদের। আমরা যারা এখানে আসি, যারা বাংলাদেশে যাই নাই, তাদেরও কিন্তু করোনা টেস্ট দিছে। আমরা এখন করোনা টেস্ট করাইতেছি সবাই। তবে সবকিছু মিলে এখন যে কাগজের অবৈধদের বৈধতার ব্যাপারে করোনা ভাইরাসটা আমাদের কোনো সমস্যা হবে না। সমস্যা হচ্ছে আমাদের দূতাবাসের কারণে, আমাদের নিজেদের কারণে। ভাই কথা শোনা যাচ্ছে না। আমি বললাম যে করোনা ভাইরাসের জন্য আমাদের এই যে অবৈধ লোকদের বৈধ হওয়ার কোনো সমস্যা হচ্ছে না, সমস্যা হচ্ছে আমাদের দূতাবাসের গাফিলতির কারণে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি একটু সাংবাদিক মিনাজ হোসেনের যাবো। মিনাজ হোসেন, আপনার কি কোনো প্রশ্ন আছে আমাদের অতিথির কাছে? আমি কিন্তু শেষ পর্যায়ে। না, আমি সাংবাদিক মিনাজ হোসেন। আমার প্রশ্ন কিছুই নাই, তো আমার এখানে আমাদের ইতালি থেকে সিনিয়র দুইজন ব্যক্তি এখানে উপস্থিত আছেন, আলমগীর ভাই এবং আমাদের আফতাব ভাই। তো আমি মূলত এই বিষয়ে বিশেষ করে দূতাবাস সহ এই যে মানুষ যেন বিভিন্ন ভাবে যারা অবৈধ যারা অবস্থান করছে তাদের বিষয়ে কিন্তু এরা দুইজনই বিশেষ করে বাংলাদেশ সমিতি বলেন কিংবা ইতালি আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আলমগীর হোসেন, তারা দুইজনই কিন্তু সক্রিয় হয়ে ব্যাপারটাকে খুব দেখছেন। ইটালিতে দূতাবাস বলেন কিংবা এখানে যারা বিভিন্ন ভাবে সমস্যায় পড়েছেন তাদেরকে, তো আমি তাদেরকে অনুরোধ করবো বিষয়টা আরো খোলাখুলি করে পরিষ্কার করে বলার জন্য। ধন্যবাদ। হোসেন, আমি এখন যাবো ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর ভাই কাছে। আলমগীর ভাই, অনেক প্রশ্ন আপনার কাছে। আগে আপনি বলছেন প্রশ্ন করার জন্য, আসলে প্রায় 8-9টা প্রশ্ন চলে আসছে। আপনি একটু আনমিট করেন আলমগীর ভাই।
আলম ভাই, যে জিনিস প্রশ্নগুলো আসছে বিশেষ করে যে ইতালি যে দূতাবাসের দুর্নীতির ব্যাপারটা এখানে চলে আসছে, যে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে পয়সা লাগে, তারপরে পাসপোর্টের ব্যাপারে কথা আসছে, তারপরে ইতালিতে যে ঘটনাগুলো ঘটে গেল, আমরা সাংবাদিক মিনাজ হোসেন বললেন যে আপনার 30 ইউরো দিলে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। এইসব নিয়ে আপনারা বিশেষ করে আওয়ামী লীগের নেতৃস্থানীয় লোক, আপনারা দূতাবাসের সাথে যোগাযোগ করছেন, কি করণীয়, কিভাবে মানুষকে এই মানে দুর্নীতির ব্যাপারে কি বলবেন, যে এই দুর্নীতি হচ্ছে দূতাবাসে কি করা যায়? ধন্যবাদ আবারও আপনাকে এবং যারা এখানে আলোচক আছেন এবং প্যানেলে যারা আছেন। একটু আগে আমাদের অনেকেই খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তার মধ্যে যেমন আছেন আমাদের ডেনমার্ক আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব, অনেক কথা বলেছেন। আসলে ইতালির বিষয়ে কথা বলতে গেলে আপনি কি আমার 2 মিনিট সময় দেবেন? এই যে প্রক্রিয়াটা, তাহলে আমি একটু ব্যাপারগুলি আসলে অনেকেই অনেকভাবে বলছেন। আমরা যখন ইতালিতে বৈধদের অবৈধদের বৈধ করার প্রক্রিয়াটা শুরু হয়, গভর্নমেন্ট যখন এটা সার্কুলেশন দেয়, তখন এখানে বাঙালি কমিউনিটি ইতালি ইমিগ্রেশন সংক্রান্ত ব্যাপারে অলওয়েজ একটি সর্বদলীয়, মানে সকল ইমিগ্রেন্ট কান্ট্রিদের সমন্বয়ে একটা ইমিগ্রেন্ট আন্দোলন কমিটি হয়। যথারীতি এবারও সেটা হয়েছে 31শে মে। এখানে রাস্তার উপরে এই করোনা লকডাউনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে একটি জনসভা হয়। সেই জনসভা থেকে একটা আন্দোলনের কমিটি গঠন করা হয়, এই সৌজন্য বা আমরা যেটাকে স্টে পারমিট যদি সহজে বুঝতে হয়, এটা বাস্তবায়ন কমিটি আর কি এটাকে বলা হয়। সেখানে দেশে বিদেশে সকলেই ছিলেন। আমি খুব দুঃখের সহিত একটা কথা বলবো, বাংলাদেশ দূতাবাসের সাথে আমাদের কোনো শত্রুতাও নাই, বাংলাদেশ দূতাবাসের কোনো কর্মকর্তার সাথে আমাদের ব্যক্তিগত পর্যায়ে কোনো সমস্যাও নাই। আমাদের যেটুকু সমস্যা এখানে তৈরি হয়েছে সেটা হলো যে আমরা হয়তো সাধারণ মানুষের পক্ষে দুটো কথা বলতে গেছি, সেটা নিয়ে তাদের সাথে হয় আমাদের ভুল বোঝাবুঝি হয়েছে, হয়তো আমরা তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছে কিনা জানি না, বা ওনারা এটা বুঝতে চাইছেন কিনা আন্তরিকভাবে, এই প্রশ্নটা জায়গা দেখা দিচ্ছে সেই জায়গায়। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ দূতাবাস ইতালিতে, আপনি বর্তমানে যিনি রাষ্ট্রদূত, মাননীয় রাষ্ট্রদূত জনাব সুবহান শিকদার, উনি ওনার ব্যাপারে আপনি ভালো মন্দ সবই লেখালেখি হচ্ছে পত্র পত্রিকায়, কেউ কেউ ওনাকে অত্যন্ত বিজ্ঞ একজন কর্মকর্তা, নিঃসন্দেহে আমি তার সাথে একমত, দ্বিমত করার কোনো কারণ নাই। ওনার দীর্ঘ চাকরি জীবনে উনি অত্যন্ত সফল একজন আমলা সচিব, কিন্তু আমি এটা মানতে রাজি না উনি একজন ডিপ্লোম্যাট। কারণ উনি বাংলাদেশের কোনো আপনার এই যে সাধারণত ইতালির মতো একটি গুরুত্বপূর্ণ দেশের যে রাষ্ট্রদূতের যে ক্রাইটেরিয়া, যে একজন টপ 10 ডিপ্লোম্যাট এখানে যে আসার কথা, আমি খুব এটা আমার ব্যক্তিগত মতামত, বা আমি বলতে চাচ্ছি যে এখানে যে ধরনের একজন অভিজ্ঞ কূটনীতিক দরকার ছিল, সেই জায়গায় উনি বিজ্ঞ আমলা, ওনার চাকরি জীবনের যথেষ্ট অভিজ্ঞতা এবং অনেক বড় বড় অ্যাচিভমেন্ট বা অনেক বড় বড় কর্ম হয়তো ওনার দ্বারা সম্পাদিত হয়েছে, কিন্তু ইতালিতে আইসা এটা যে কোনো কারণেই হোক এটা আমরা তার ব্যতিক্রম দেখলাম। কারণ ইতালির দূতাবাসে ধরেন আপনারা জানেন যে বাংলাদেশের এই রোমে ইতালির একটি স্থায়ী দূতাবাস ক্রয় করা হয়েছে। এটা আগের যারা এখানে রাষ্ট্রদূত ছিলেন আপনারা অনেকেই চিনবেন, আজকের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বর্তমানে আমেরিকার রাষ্ট্রদূত জিয়াউদ্দিন শাহ, এম জমির একসময় এখানকার রাষ্ট্রদূত ছিলেন, ইউরোপিয়ান রাষ্ট্রদূত ছিলেন, এখন উনি মাঝখানে উনি বাংলাদেশে একটা কমিশনেরও প্রধান ছিলেন। এরকম বিজ্ঞ অনেক কূটনীতিক এই ইতালিতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এই ইতালির দূতাবাসের শুরু থেকে আজকে পর্যন্ত, আজকে সুবহান শিকদারের আমলে এই দূতাবাস সংক্রান্ত যে সমস্ত আলোচনা বা যেগুলি হয়েছে এটা অতীতে কখনোই হয় না। আমরা ওনাকে প্রথম থেকে বোঝানোর চেষ্টা করেছি যে আমার যদি কোনো দায় থাকে, আমার যদি কোনো অপরাধ থাকে, আমি যদি দলের নাম ব্যবহার করে বা দলের পদ পদবি ব্যবহার করে এখানে কোনো অপকর্ম অন্যায় করি, সেটার দায় দূতাবাস কেন নেবে? অনেকদিন যাবৎ দলের পদ পদবি ব্যবহার করে বা সরকারি দলের নেতা হিসেবে আমি একটা জায়গায় বিশ্বাস করি, আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পরিষ্কার বক্তব্য, সে আমার দলের হতে পারে, সে যে কোনো প্রভাবশালী যত ক্ষমতা হবে, অন্যায় অপরাধকারীকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। আমি বা আমার মতো একজন সাধারণ কর্মী হিসেবে আমি সেটাতে বিশ্বাস করি এবং সেটা পালন করার চেষ্টা করি, সেই আদর্শ লালন করে আমি চলি। আমরা দীর্ঘদিন দেখতে পাচ্ছি দূতাবাসের বিভিন্ন কর্মকাণ্ড এবং কিছু লোককে জড়ায় এবং মাননীয় রাষ্ট্রদূতকে সরাসরি ওনার নাম উল্লেখ করে এখানে বিভিন্ন প্রচার
অপপ্রচার হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু এটা সমাজে প্রতিষ্ঠিত। আমরা চেষ্টা করলাম 5 তারিখে বাংলাদেশ কমিউনিটির কিছু নেতৃবৃন্দ ওনার সাথে দেখা করছে, দেখা করে এই যে ইমিগ্রেশন সংক্রান্ত পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্র নিয়ে যে সহযোগিতাটা দরকার, কারণ প্রথম আমাদের ডেডলাইনটা ছিল 1 জুন থেকে 15 জুলাই। তা আমরা 2-3টা আন্দোলন এবং বড় বড় ডেমনস্ট্রেশন করার পরে বা এই কিছু দাবি দেওয়া সরকারের কাছে করার পরে কাগজ যে আবেদনের যে প্রক্রিয়াটা এটা অনেকটা শিথিল করা হয়েছে, পাশাপাশি সময়টা আরো 1 মাস বাড়াইয়া সেটা 15 আগস্ট পর্যন্ত করা হয়েছে। এরা 3টা সেক্টরে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে, আর আমাদের দাবি হচ্ছে সকল সেক্টরে অর্থাৎ সকল কাজের জায়গায় যাতে বৈধরা অবৈধরা বৈধ হইতে পারে। যে আন্দোলনটা এখনো সক্রিয় বা প্রক্রিয়াধীন আছে। এই সময় আমরা দূতাবাসে যাওয়ার পর দূতাবাসকে বললাম যে প্রত্যেকটা বাংলাদেশি তার আবেদনের প্রথম শর্ত একটা বাংলাদেশি পাসপোর্ট, বাংলাদেশি নাগরিকদের জন্য একটা পাসপোর্ট তার লাগবে। এখন পাসপোর্টটা এখানে জমা দেওয়ার প্রক্রিয়া এবং পাসপোর্টটা বাংলাদেশ থেকে হয়ে আসতে যেই সময়টা লাগে এই সময়টাতে কাগজ এখানে আবেদন করার প্রক্রিয়াটার সাথে সামঞ্জস্য না, সাফিসিয়েন্ট না। অতএব এটা অতি দ্রুত এবং সহজে কিভাবে করা যায়। তো দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত প্রথমত আমরা গেলাম, ওনার আচরণে এটাই প্রমাণিত হয়েছে যে উনি এটা পছন্দ হলো না, উনি এটা চাচ্ছেন না। উনি 2 জন, 1 জন কেন আসলেন না, আপনারা 20 জন কেন আসছেন, 15 জন, এটা নিয়ে ওনার সাথে একটু তর্ক বিতর্ক। যাক, তারপরেও ধন্যবাদ, উনি আলোচনা করেন, আমরা কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দিলাম। সেই প্রস্তাবের আলোকে 6 জুন থেকে দূতাবাসে সেবা দেওয়ার কার্যক্রমটা শুরু করে এবং উনি বলল যে আমরা যদি যেটা অ্যাপয়েন্টমেন্ট আপনার এই যে অনলাইনে ছিল আগে 5 তারিখ পর্যন্ত, সেই অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে আপনারা অতি সম্প্রতি দেখবেন এই যে ডয়েস বেলের যে সাংবাদিক খালেদ মহিউদ্দিন, উনি মিলান কনসুল জেনারেল ইকবাল সাহেবকে জিজ্ঞেস করেছিলেন অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে। মিনহাজ কি বললো, আমি কি বললাম, এটা বাদ দেন, আমরা বিরুদ্ধে বলতে পারি, পক্ষে বলতে পারি, বিপক্ষে বলতে পারি। স্বয়ং কনসুলার জেনারেল মিলান কনসুলেটের তিনি পরিষ্কার বলছেন অনলাইন অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে ম্যানিপুলেট হচ্ছে, বিদায় আমরা অনলাইন অ্যাপয়েন্টমেন্টটা বাতিল করে দিয়েছি। আপনারা রেকর্ড আছে সেটা উনি সেটা নিজে বলছেন, জানতে চাইলে শেষে যে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ম্যানিপুলেট হচ্ছে। রোম দূতাবাসের কার্যক্রম নিয়ে যথেষ্ট এবং যথেষ্ট লেখালেখি, যথেষ্ট কথাবার্তা, এই দুর্নামের দায়, অপকর্মের দায় আওয়ামী লীগ দেয় না। যদি এটা থাকে এটাকে বন্ধ করতে হবে। সেই বন্ধ করার প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা সেদিন দূতাবাসে গিয়েছি এবং দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত আলোচনা সাপেক্ষে উনি আমাদেরকে আহ্বান করছে যে আমরা যদি অ্যাপয়েন্টমেন্টটাকে বাতিল করে সাধারণ জনগণকে আহ্বান জানাই এখানে আসতে, তাহলে যে জনগণ এখানে উপস্থিত হবে এইটার চাপ একা আমরা সামাল দিতে পারবো না। আমরা বলছি কমিউনিটির পক্ষ থেকে আমরা ভলান্টিয়ার সার্ভিস দিব, কোনো সমস্যা নেই। এই কথা বলার পরে 6 তারিখ থেকে শনিবার ছিল, এটা আগেই দূতাবাস একটা উদ্যোগ নিয়েছিল যে আমরা এই ইমার্জেন্সির কারণে যেহেতু তাড়াতাড়ি সার্ভিসটা দেওয়া যায়, দূতাবাস কর্তৃপক্ষ ওনারা এর আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে বন্ধের দিন শনিবারটা ওনারা সার্ভিস দেবে। তা আমরা গেলাম যথারীতি দূতাবাসের সামনে এবং সেখানে প্রচুর লোকজন সমাগম হয়েছে এবং দূতাবাসের কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে একটা সিদ্ধান্ত হয় যে আমরা প্রতিদিন 110 জন লোককে নাম্বার টোকেন দেওয়া হবে যারা পাসপোর্ট রিনিউ, পাসপোর্ট নবায়ন অথবা পাসপোর্ট জমা দিবে। প্রথম 15 দিনে আমরা বলছি যাদের নতুন পাসপোর্ট দরকার ফর ইমিগ্রেশন, যারা ইমিগ্রেশন হইতে চাচ্ছে তাদেরকে প্রায়োরিটি ভিত্তিতে আগে দেওয়া হোক। যারা বৈধ লোক ইতালিতে আছে রিনিউ দরকার তারা 15-20 দিন পরে রিনিউর প্রক্রিয়াটা আমরা জমা নেওয়ার অনুরোধ করবো। এইভাবে কাজটা চলতেছিল। 22 জুন পর্যন্ত টোকেন এবং নাম্বার দেওয়া হয়েছে। যখন এইভাবে লোকজন আসতেছে আমরা সেখানে প্রতিদিন সকাল 7টাতে যাচ্ছি, কথা বলতেছি, তাদেরকে সহযোগিতা করতেছি, হঠাৎ করে একদিন সেখানে পুলিশ আসলো। পুলিশ এসে বলতেছে যে করোনা কোভিড, ঠিক অবশ্যই এটা যৌক্তিক, কিন্তু পরবর্তীতে আমরা সেটা স্পষ্ট প্রমাণ সহ জানতে পারলাম সামহাও এটা একটা সাবোটাজ, পুলিশকে ইনফর্ম করা হয়েছে এবং ঢাকায় আনা হয়েছে। আমরা যে প্রক্রিয়াটাতে জনগণকে সেবা দেওয়ার প্রক্রিয়াটা থেকে আমরা করতেছিলাম এটাকে বাধাগ্রস্ত করার জন্য। এবং সর্বশেষ উনি টোকেন সিস্টেমটা বাতিল করলেন আমাদের সাথে কোনো আলোচনা ছাড়া। কমিউনিটির 2 জনকে ডাইকে নিয়ে উনি বলতে পারতেন যে যেই প্রক্রিয়াটা আপনারা করছেন এটা প্রশাসন সমস্যা করছে, এটার বিকল্প আমরা কি করতে পারি। উনি একটা পরামর্শ দিতে পারতেন, উনি একটা সিদ্ধান্ত দিতে পারতেন, সেটা না করে উনি হঠাৎ করে এই টোকেন সিস্টেমটা বাতিল করে দিলেন। বাতিল করে কি করলেন, উনি এক্সপেরিমেন্ট হিসেবে 22 জুন থেকে 2টা নাম্বার দিলেন পাসপোর্ট রিনিউ এবং পাসপোর্ট জমা দেওয়ার ব্যাপারে। তা আমরা বললাম ঠিক আছে দেন, করতে থাকে। এখন সমস্যা হয়েছে কোনটা, এই 2টা নাম্বার সারা ইটালিতে দেওয়া হয়েছে
এটাতে হাজার হাজার মানুষ বাস করে। এখন প্রতিটা লোক উনি 2-3টা সাক্ষাৎকারে কয়েকটা কথা বলছেন যে তথ্যটা পুরোপুরি সঠিক নয়। কারণ আপনি 2টা নাম্বার দিচ্ছেন, আমি যদি ওনার হিসাবে 1.5 লক্ষ লোক যদি পাসপোর্টধারী লোক যদি আমি ইটালিতে বাস করে, পাসপোর্ট 1.5 লক্ষ লাখ কি প্রতিদিনই পাসপোর্ট রিনিউ করবে? খুব স্বাভাবিক হিসাব। একটা লোকের পাসপোর্টের মেয়াদ থাকে 5 বছর, আমি 5 বছর পরে যাব পাসপোর্ট রিনিউ করতে, তার মানে সব লোক তো একসাথে আসার কথা না। 2টা নাম্বার দিচ্ছে, 2টা নাম্বারে আমি লোকজনের অভিযোগ আসতেছে যে আপনি সকালে 2 ঘন্টা খোলা থাকে, বিকালে 2 ঘন্টা খোলা থাকে, দুপুর 2টা থেকে 4টা, 10টা থেকে 12টা। এখন সারা ইতালি ব্যাপী, কারণ ইতালি সারা ইতালিরও দরকার পড়ে না, মিলান কনসুলেট একটা জোন ভাগ করে দেওয়া হয়েছে যেটা মিলান কনসুল জেনারেল সার্ভিস দেবে। তাহলে এই 2টা নাম্বারে হচ্ছে না। গত কয়েকদিন আগে আমরা গেলাম, 2-3বার ওনার সাথে চেষ্টা করেছি যে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য, যে 2টা নাম্বার দেওয়া হয়েছে 2টা নাম্বারে ফোন করে পাবলিক অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। হ্যাঁ, অবশ্যই পাচ্ছে কেউ না কেউ। এখন আমরা আদৌ জানি না যে ডেলি কয়জনের নাম সেখানে। উনি নিজে একটা সাক্ষাৎকারে সেদিন বলছেন ডয়েচ বেলে যে 80 জনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। যদি 80 জনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে তাহলে উনি 200 লোকের সার্ভিস কিভাবে দিচ্ছেন? উনি নিজে বলছেন যে 200-250 লোকের সার্ভিস দেওয়া হয়। আবার উনি বলছেন ফোনে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে 80 জনকে। যদি প্রতিদিন ফোনে অ্যাপয়েন্টমেন্ট 80 জনকে দেওয়া হয় তাহলে 250 লোকের সার্ভিস কিভাবে আসে? সার্টিফিকেটের জন্য 10 জন 20 জন 30 জন যেতে পারে, কিন্তু 250 লোকের সার্ভিস দেওয়ার তো কোনো সুযোগ নেই যদি অ্যাপয়েন্টমেন্টে না পায়। আবার ফোন করে অনেকেই হাজার হাজার মানুষের অভিযোগ ফোন করে পাচ্ছে না। পাশাপাশি গত কিছুদিন আগে যে ফ্লাইটটা ফেরত গেল ঢাকায় রোম এয়ারপোর্ট থেকে ঢাকাতে, সেই ফ্লাইটটা উনি যাদেরকে রিসিভ করতে সউদ্যোগে এই প্রবাসীদেরকে ফিরিয়ে আনার উদ্যোগটা উনি বা ওনার সাথে আরো এই কমিউনিটিরই কিছু লোকজন এই চার্টার ফ্লাইট আসার ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন, এবং সেটাতে রাষ্ট্রদূত এবং রাষ্ট্রদূতের অন্যান্য অফিসিয়ালস যারা আছে তারা এটার সাথে সংযুক্ত ছিলেন। উনি যথাযথভাবে এয়ারপোর্টে গিয়েছেন, তাদেরকে রিসিভ করেছেন, তাদেরকে এখানে নিয়ে এসেছেন, ওয়েলকাম, আমরা সেটা স্বাগত জানাই। কিন্তু যথারীতি যখন ফ্লাইট এখান থেকে ফেরত দেওয়া হয়, 125 জন বাঙালি প্রবাসী বাংলাদেশিদেরকে রোম এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়া হয়েছে, আর মিলান এয়ারপোর্ট থেকে 42 জন বা সামথিং, টোটাল 162 জন লোককে ফেরত দেওয়া হয়েছে। তো ফেরত দেওয়ার সময় যে উদ্যোগটা দূতাবাস বা রাষ্ট্রদূত মহোদয় নিতে পারতেন, কাজ হয়তো কি হয়তো সেটা প্রশ্ন সাপেক্ষ, কিন্তু উনি কোনো উদ্যোগ নিয়েছেন বলে আমাদের কাছে প্রতীয়মান হয় নাই, এবং এয়ারপোর্ট থেকে কয়েক ঘন্টা বসায় রেখে ফিরতি ফ্লাইটে তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। গত কিছুদিন আগে 14 তারিখে আমরা কিছু লোকজন, যেহেতু উনি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন না, ওনার সাথে কথা বলার সুযোগ দিচ্ছেন, উনি কেন কি কারণে এইরকম আচরণ, এটা একমাত্র আল্লাহ জানে, উনি জানে। আমরা একবার ওনার সাথে বসতে বললাম, যেটা আজকে আপনি পর্তুগালের সভাপতি জহিরুল আলম সাহেব বলতেছিলেন, ওনারা 25 জনের একটা প্রতিনিধি দল রাষ্ট্রদূত মহোদয়ের সাথে বৈঠক করেছেন, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে হলো সত্য, এটা আমরা রোমে পাচ্ছি না, উনি সেটা বসতে চাচ্ছেন না, কারণ আমাদের কিছু সুনির্দিষ্ট অভিযোগ আছে। আমরা বলছি আমি কমিউনিটি বা আমরা 5 জন বা আপনি যে 5 জনের নাম বলবেন, 2-3 জনের নাম বলবেন, তারা আসবে আপনার সাথে কথা। উনি কন্ডিশন দিচ্ছেন যে আপনি আসবেন, উমুকে থাকতে হবে, উমুকে থাকতে হবে, উমুকে থাকতে হবে। আমাদের স্পেসিফিক অভিযোগ এবং সুনির্দিষ্ট অভিযোগ আছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে বিতর্কগুলি গত কিছুদিন যাবৎ ইতালির দূতাবাস নিয়ে হচ্ছে, এটা একজন দলের কর্মী হিসাবে অবশ্যই আমি বিব্রত, এবং আওয়ামী লীগের কর্মী হিসেবে আমি বিব্রত, এবং প্রবাসী হিসেবে বিব্রত। এই বিতর্কটার একটা অবসান আমরা চাইছি, সেটা বারবার উনি সেটা সুযোগ দিলেন না। আবার সর্বশেষ আমরা গেলাম ওই দিন, কাউন্সিলর একজন ফার্স্ট সেক্রেটারি, আরেকজন কর্মকর্তা, ওনারা গেটে অফিসে ঢুকতেছিলাম, আমরা চিতাফোন মানে কলিং বেল টিপছে, কেউ রেসপন্স করছে না। তা আমি বললাম যে 2 মিনিট আপনাদের সাথে 2টা বিষয়ে কথা বলবো, যদি আপনারা সময় দেন, বাইরের দ্বারাও বলতে পারেন, ভিতরে নিয়েও বলতে পারেন। উনি বললেন কি যে কথা আমরা বলতে পারবো না, কথা যদি স্যারের সাথে বলতে হয় তাহলে অনুমতি লাগবে। আমরা বললাম আপনি স্যারের সাথে আলোচনা করে আমাদেরকে জানান আলোচনা হবে কি হবে না, বা কথা আপনারা শুনতে পারবেন কি পারবেন না, বা আপনারা যদি কথা না শুনতে চান আমাদের বললে আমাদের চলে যাও। ওনারা ভিতরে গেলেন, কোনো কথা বললেন না। 10 মিনিট পরে সেখানে একটা বিব্রতকর মানে এমন একটা ন্যাক্কারজনক ঘটনা উনি নিজে ঘটিয়েছেন, যেই বিষয়টা আমি সরাসরি এখানে বলতে চাচ্ছি না। আমরা সেখান থেকে চলে আসছি। চলে আসার আগে উনি প্রশাসনকে বলছে এটা করছে সেটা করছে। আমি খুব মানে এটা অত্যন্ত দুঃখজনক, বিব্রতকর, এবং এটা প্রতিটি ইতালি প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। আমাদের দূতাবাসে দীর্ঘদিন যাবৎ
এই যে টাকা দিয়ে পাসপোর্ট রেনু, পাসপোর্ট জমা, পাসপোর্ট বাংলাদেশ থেকে সারাই নিয়ে আসা, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, বা আপনি 20 জন বা 50 জন 100 জনকে অ্যাপয়েন্টমেন্টই দিলেন, অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও টাকার বিনিময়ে পিছনের দরজা দিয়ে এমনকি এম্বাসির গ্যারেজের নিচ দিয়ে লোক ঢুকাইয়া সিরিয়াল ছাড়া তাদেরকে দিয়ে কাজ করা হয়। গত 13 তারিখে একটা ছেলে সার্টিফিকেট বানানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দূতাবাসে গেছে এবং যথারীতি সে কাউন্টারে গেছে পরে জিজ্ঞেস করে যে তোমার অ্যাপয়েন্টমেন্ট নাই, তুমি আসছো কেন? বলে যে আমি গেটে অ্যাপয়েন্টমেন্টের লিস্ট আমাকে না দেখাইলে, আমার নাম যদি লিস্টে না থাকে তাহলে তো আমাকে গেটে ঢুকতেই দেয় না, তো আমি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আসবো কেন? এই কথা বলার পরে এক কথা দু কথা তার সাথে সেখানে তর্ক এবং ওই ছেলেটাকে মানে নির্মম ভাবে তাকে আহত করা হয়েছে। তার হাতের মোবাইলটা যখন ভিডিও যে সিকিউরিটিতে ধরে রাখা অবস্থায় সে মোবাইল বের করে ছবি নিতে গেছে, পরে তার মোবাইলটা ভেঙে ফেলানো হয়েছে। আজ পর্যন্ত দূতাবাসের সাথে কারো সাথে এই বিষয়ে কথা বলার কোনো সুযোগ নেই। আমাদের ইতালি আওয়ামী লীগের দু একজন লোক নেতা দলের পরিচয়, দলের পথ বহন করে এই দুর্নীতির সাথে জড়িত। এটা একাধিকবার ইতালি প্রবাসী বিভিন্ন মাধ্যমে নাম সহ সকল কিছু এসছে। উনি বারবার একটা কথা বলেন যে এখানে দুর্নীতি হচ্ছে বা কে টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, কে টাকা দিয়ে পাচ্ছে, আপনারা প্রমাণ দেন। আমি ওনাদেরকে একটা কথা বললাম যে প্রমাণটা আপনাকে আমরা দিতে যাব কেন? আমি বলছি এরা এটা হতে পারে, এটা করতে পারে। আপনার অফিসে 24 আওয়ার সিসি ক্যামেরা আছে, এখানে অফিস কয়টায় শেষ হয়, কে থাকে, কে বেরোয়, সমস্ত ফুটেজ আপনি চেক করতে পারেন, দেখতে পারেন যে আমাদের কথার সাথে মিনিমাম সত্যতা আছে কিনা। যদি থাকে আপনি শুধু ব্যবস্থা নেন, ব্যবস্থা না নিলে, না করলে সেটাও আপনি বলেন যে এখানে কিছু হচ্ছে না। কিন্তু উনি বারবার এই দুর্নীতি এবং এই দালাল চক্রের পক্ষে সাফাই গাইতেছেন বিভিন্ন মিডিয়াতে। এবং আরো লজ্জাজনক বিষয়, গত কয়েকদিন যাবত উনি এবং ওনার সাথে যারা এই দালালির সাথে জড়িত, যারা এই দালালি কর্মকাণ্ড করে, তারা রোম কমিউনিটির বিভিন্ন লোকেরকে, বিভিন্ন নেতৃবৃন্দকে ফোন করে তার পক্ষে একটা বিবৃতি দেওয়ার জন্য এবং তার পক্ষে সাফাই গাওয়ার জন্য। এবং এই উনি একজন ভালো মানুষ, এখানে দুর্নীতি হচ্ছে না, এই ধরনের ফোন করে করে উনি রিকোয়েস্ট করতেছে। এবং অলরেডি দু একজনে বিভিন্ন জায়গায় লিখছেও। আবার আগামীকালকে একটা প্রেস কনফারেন্স করে ওনার পক্ষে বিবৃতি দেওয়ার আয়োজন করা হচ্ছে। আমাদের দাবিটা, কথাটা পরিষ্কার, ইতালি প্রবাসী প্রতিটা বাংলাদেশি নাগরিক অধিকার, দূতাবাস থেকে তার পাসপোর্ট নবায়ন, পাসপোর্ট গ্রহণ, সবকিছু তার এটা বৈধ দাবি এবং এখন আইনগতভাবে, সাংবিধানিকভাবে সেটা প্রাপ্য। তার অধিকার আদায়ের জন্য যে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রস্তুত এবং সেটা নিব। এবং এই দূতাবাসের যেই আলোচনা সারা ইউরোপে এখন প্রচলিত যে ইতালির রোম দূতাবাসে অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে দুর্নীতি হচ্ছে, এটা শতভাগ সত্য কথা এবং এটাকে আমরা বন্ধ করব যে কোনো কিছুর বিনিময়ে। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ ভাই, আপনি অনেক তথ্য দিলেন আমাদেরকে আলমগীর ভাই। আমরা আসলে যারা আমরা মিডিয়াতে কাজ করি, বিশেষ করে আমাদের প্রবাস দর্পণ, আমরা নিয়মিত আমরা একজন মাননীয় সংসদ সদস্য নিয়ে আসি। আমরা চেষ্টা করবো এই জিনিসটা, ইতালি ব্যাপারটা তুলে ধরার জন্য। আর আমরা আশা করব যে আমাদের অন্য একটা প্রোগ্রামে আমাদের সাংবাদিক মিনাজ হোসেন অথবা অন্য কেউ যদি থাকেন, ইতালির ব্যাপারটা আপনারা তুলে ধরবেন। আমরা যখন একজন এমপি রাখবো, আগামী পরশুদিন থাকবেন আবার অসীম কুমার উকিল থাকবেন, বিএনপির ভাইস চেয়ারম্যান, বিএনপির সহসভাপতি দুদু ভাই থাকবেন। তো আমরা চেষ্টা করবো আমরা এই বিষয়টা আমরা প্রবাস দর্পণে তুলে ধরার জন্য। বিশেষ করে যারা আইন প্রণেতা আছেন বাংলাদেশের, যারা সরকার পরিচালনা করছেন, তাদের এক প্রতিনিধি থাকলে আমরা চেষ্টা করব। বিশেষ করে আলমগীর ভাই, আপনি যদি এই প্রোগ্রামে থাকেন, আমরা চেষ্টা করব যে আপনাকে সংযুক্ত করার। কোনো অসুবিধা নাই, আপনি আমাকে যদি সংযুক্ত করতে চান আমাকে একটু আগে জানালেই হবে, আমি চেষ্টা করব থাকার জন্য। আর আজকে যদি আমাকে প্রয়োজন না হয় ছেড়ে দিলে আমি একটু না, আমাদের অনুষ্ঠান শেষ, অনুষ্ঠান আমাদের 1.5 অনুষ্ঠান শেষ পর্যায়ে। আমি যাবো একটু আমাদের সাধু হোসেন তপন ভাই, আপনি শুনলেন আমাদের অনুষ্ঠান এবার শেষ পর্যায়ে, আবার তপন ভাইরে দিয়ে এবং লাস্টে আমরা আমাদের মাহবুব ভাইরে দিয়ে আমরা শেষ করে দেবো। তপন ভাই, আপনি কি বলবেন এই যে ঘটনাগুলো শুনলেন ইতালির? আমি আসলে স্তব্ধ হয়ে গেছি। ইউরোপের মতো দেশে এত সচেতন মানুষ, এর মধ্যে এই যে দূতাবাসের যে কেলেঙ্কারি, আমাদের আওয়ামী লীগ নেতা বললেন, আপনি কি বলবেন? আপনি তো নিজেও হল্যান্ড আছেন, দীর্ঘদিন যাবত নিজে আওয়ামী লীগ সাথে জড়িত, এই ঘটনাটা কিভাবে দেখেন আপনি? আনমিট করতে হবে তপন ভাই, একটু আনমিট করতে হবে, আমরা শোনা যাচ্ছে না তপন ভাই। জি হ্যাঁ দাদা, শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। হ্যাঁ, ধন্যবাদ দাদা আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমরা কিন্তু মানে বাংলাদেশ থেকে অনেক দূরে ইউরোপে আছি।
আমরা এক একজনে 20 বছর 25 বছর, আমরা সবচেয়ে বড় জিনিস হইলো কি, আমরা এইখানে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসার সিকিউরিটি আছে। আমরা এরপরও যদি আমরা এই এই বিদেশিদের সাথে, ইউরোপিয়ানদের সাথে, যাদেরকে ফার্স্ট ওয়ার্ল্ড বলা হয়, তাদের সাথে এত বছর যাবত থাকার পরে আমরা কি শিখলাম, বুঝছেন? এইটা একটা জিনিস। আর যেটা যদি আমি যে শুনলাম যে এমবিসির ভিতরে যে ধরনের ঘটনার কথা উনি বললেন, এটা খুবই দুঃখজনক। আমার মনে হয় আপনারা মানে সবাই একত্রিত ভাবে এটা প্রতিবাদ করা উচিত, একজন দুইজনে না। কারণ হলো মানে যারা এইসব কাজে জড়িত তাদের গ্রুপ কিন্তু খুবই শক্তিশালী। আপনারা অ্যাম্বাসেডারের সাথে আলাপ করতে পারেন, অথবা দেশের ভিতরে পররাষ্ট্রমন্ত্রী আছে ওনাদের সাথে, বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে, এবং মিডিয়ার মাধ্যমে ব্যাপারে প্রতিবাদ করতে পারেন। আমরা কিছুদিন আগে দেখছি যে ভিডিও টিডিও বাইরে হয়েছিল, প্রতিবাদ করছে যে দালাল চক্র ব্যাপারে। এগুলা খুবই ইউরোপের জন্য লজ্জাজনক ব্যাপার আর কি। এটা শুধু ইটালি হইলো ইউরোপের সবচেয়ে বাংলাদেশি বেশি থাকে, এবং বাংলাদেশি রেভিডেন্স অনেক বাংলাদেশে পাঠায়। আমাদের অনেকেরই পরিচিত লোক আছে ইটালিতে, যার কারণে আমি মনে করি যে এটা খুবই দুঃখজনক ব্যাপার। ইউরোপের মতো দেশে এই ধরনের কিছু হইলে এগুলা খুবই খারাপ। এটা মানে খুবই প্রতিবাদ করা। তখন একটা জিনিস বলতে চাই, আপনারা সর্বৈরূপ আওয়ামী লীগ আছেন, ইতালি ব্যাপারটা আপনি আছেন এখানে, আমাদের মাহবুব আছেন, আপনারা সর্বৈরূপ আওয়ামী লীগের সাথে কেন কথা বলেন না? আপনারা তো সর্বৈরূপ আওয়ামী লীগ দুইটা ব্যাপারে উদ্যোগ নেন, আমার মনে হয় এই জিনিসটা সমস্যার সমাধান হবে। সর্ব ইউরোপ আওয়ামী লীগের ব্যাপারে আপনারা যেটা বললেন, এটা বলা যায়, ওনাদের সাথে আলাপ করা যায়। যেহেতু আপনি আজকে বললেন এই ব্যাপারটা, আসলে আমরা জানতাম যে ইটালির ব্যাপার, তো ইটালির নেতৃবৃন্দ আছে, ইটালির কমিটি আছে, প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, কমিটির লোক আছে, বা গণ্যমান্য ব্যক্তি আছে যারা মানে তারাই এটা আমরা তো সমাধান। আলমগীরের কথায় স্পষ্ট হয়েছে এটা দুইটা গ্রুপে বিভক্ত। আলমগীর যেটা বললেন যে আওয়ামী লীগের দুই একজন নেতা এইসব দালাল চক্র বা দূতাবাসের সাথে মিলিত এই ঘটনাটা ঘটছে, এর জন্য আমরা বলছি যে আমরা কেন ইউরোপ আওয়ামী লীগ এটা উদ্যোগ নিচ্ছেন না। আপনি যে বললেন যে দুইটা ভাগে বিভক্ত, জননেত্রী শেখ হাসিনা একবার লন্ডনে আসছিলেন, তা আমি ছিলাম ওইখানে, না? তো বর্তমান যে কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি ওনারা বললেন যে, আমি বলতেছি না আমাদের এর আপনার আগে যে বক্তব্য রাখলেন উনি বললেন, হ্যাঁ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইতালি উনি বললেন যে মানে কিন্তু আমি কিছুদিন আগেও দেখছিলাম বিভিন্ন মিডিয়াতে যে দুইটা গ্রুপ হয়েছে, আবার পরে দেখলাম যে এগুলা শেষ হয়ে গেছে। এগুলা তো উনি আলমগীর ভাই বলতে পারবে, কারণ হলো উনি ওইখানে থাকে, বা ইটালি যারা আছে তারা বলতে পারবে যে দুই ভাগে বিভক্ত কি নাকি একটি আসছে। আর টুকটাক তো ইউরোপের সব দেশে আছে, এটা আপনি অবগত আছেন, আপনি ইউরোপের বিভিন্ন দেশে। না, ধন্যবাদ আপনাকে, কারণ আমি এটা জানি, কিন্তু যেটা হচ্ছে আওয়ামী লীগ 2 ভাগ 3 ভাগ এটা অন্য কথা, কিন্তু কেউ যদি দুর্নীতিকে প্রশ্রয় দেয়, দুর্নীতিতে জড়িত হয়, এদের বিরুদ্ধে আপনাদের ইউরোপ আওয়ামী লীগ অবশ্যই কঠোর হস্তে দমন করবেন। আমি প্রশ্নটা হচ্ছে এইটা। শুনেন দাদা, একটা জিনিস কি, দুর্নীতি যারা করে তাদের কিন্তু কোনো দল নাই, বুঝছেন? তারা এটা দুর্নীতিবাজ, এটি একটা তাদের আলাদা একটা দল। তারা কখনো নিজের স্বার্থের জন্য তারা বিএনপির সাথে মিশে, কখনো আওয়ামী লীগের সাথে, মানে তারা সাধারণত যেই দলগুলা ক্ষমতা থাকে, যখন যেই সরকার ক্ষমতা থাকে তাদের উপরে ভর করে কিন্তু তারা এই দুর্নীতিগুলা করে। তা আমি আপনার আলমগীর ভাইয়ের বক্তব্য শুনলাম, তা আমি চেষ্টা করব যে মানে আমি ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, এবং আমাদের আরেক সহযোদ্ধার আছে, মাহবুব ভাই আছে ডেনমার্ক আওয়ামী লীগের, তো ওনার সহকারে মানে আমরা আলোচনা করব এবং বলবো যে প্রেসিডেন্ট সেক্রেটারি এই ব্যাপারে কোনো কিছু করা যায় কিনা। আর সাধারণত আমার জানা মতে এটা মূলত এটা ইটালির ব্যাপার, ইটালির নেতৃবৃন্দ আছে, ইটালিতে অনেক যোগ্য ব্যক্তি আছে, ওনারা এই জিনিসটার সমাধান করতে পারে নাকি। ধন্যবাদ তমন ভাই, আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমি হচ্ছি মাহবুব রহমান, আমাদের ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ। মাহবুব ভাই, আপনি শুনলেন ইতালি ব্যাপারটা, এ ব্যাপারে কি বলবেন, কি করণীয়, কি করা যায়? এই যে বিশেষ করে কিছু ইতালি যে মানুষ যারা আমাদের প্রবাসী বাংলাদেশিরা আছে, এরা পাসপোর্ট পাচ্ছে না, বৈধতা নিয়ে অনেক মানে সমস্যায় পড়তেছে, এবারে কি বলবেন? আসলে দাদা ধন্যবাদ আপনাকে। ইটালি এম্বাসির যে প্রশ্ন, ক্যাপাসিটি বা সাক্ষাৎকরণের যে অনলাইনে যে রেজিস্ট্রেশন করে সাক্ষাৎকারের জন্য টাইম নিতে হয়, এই জিনিসটা আমি ইটালির যুগ্ম সাধারণ সম্পাদক, এর আগে আমি অনলাইনে বিভিন্ন জায়গায় এই বিষয়ে কথা হয়েছে আমার সাথে, একই রকমের কমপ্লেন আমি পেয়েছি। মানে আমার কাছে মনে হয়েছে যে
দালাল চক্র, তারপরে এই পয়সা লেনদেন হয়। তো সরাসরি প্রশ্ন করা হয়েছিল দালাল চক্র কারা আসলে। এখন পর্যন্ত উনিরা সরাসরি আসলে বলে না, যেহেতু মিডিয়াতে হয়তো বা ভার্চুয়াল ওয়ার্ল্ডে সেজন্যই বলে না। আসলে প্রথমত দালাল চক্র চিহ্নিত করতে হবে, চিহ্নিত মানে কি প্রকাশ করতে হবে, 1 নম্বর 1। আরেকটা হচ্ছে কি এমবাসির কোন এজেন্ট আছে যে এমবাসিটা টাকা খায় ওই দালাল চক্রের মাধ্যমে? হু দে আর। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, সে জায়গায় বাংলাদেশ সরকার বাংলাদেশ থেকে এমবাসিটা পাঠিয়েছে আজকে 5 লাখ ইটালিয়ান মানুষের জন্য। এখানে কোনো দল মত নাই। সে জায়গায় 5 লাখ লোক এমবাসি সহ যে কনসুলেটগুলি আছে বিভিন্ন জায়গায় ইটালিতে, সে জায়গায় সেবা দিবে। সে জায়গায় অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায়, সেহেতু আওয়ামী লীগ সরকারের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ এমবাসি। আজকে যে আমাদের আলমগীর ভাই বক্তব্য রাখলেন, উনিও বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের একজন প্রতিনিধি বলে মনে করি। এই ক্ষেত্রে প্রত্যেকটা এমবাসির এইরকম একটা যখন কাগজ আসে, সে জায়গায় সীমাবদ্ধগুলি ধরা পড়ে, সীমাবদ্ধতাগুলি। কিন্তু আজকে যখন কাগজের নিবন্ধনের ব্যাপারে প্রশ্ন এসছে, আজ থেকে 1.5 বছর 2 বছর আগেই কিন্তু এই প্রশ্নগুলি আমরা দেখছি, এখন না। আপনি যে প্রশ্ন করছেন কাগজ দেওয়ার জন্য প্রতিবন্ধকতা হচ্ছে, এমবাসি সেই পরিমাণ সার্ভিস দিতে পারছে না, দালাল চক্র কাজ করছে, 1.5 বছর আগেই কিন্তু এই এমবাসির বিরুদ্ধে এই কমপ্লেনগুলি ছিল। যে আমার কাছে মনে হয়েছে, যতটা মনে করি, যে 1.5 বছর আগে কমপ্লেন ছিল যে এমবাসিতে দালাল চক্র আছে, একটা দালাল চক্র দ্বারা এমবাসিতে পরিচালিত হয়। আসলে এই বিষয়ের সম্বন্ধে আমি ডেনমার্কে বসে মন্তব্য করা আমার মোটেই উচিত হবে না। এখানে ইতালি আওয়ামী লীগের একটা কমিটি আছে, যেখানে যোগ্য প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, এবং আলমগীর ভাই যোগ্য একজন যুগ্ম সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের এর আগেও যারা প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতৃত্ব, এবং সবচেয়ে বড় কথা ওখানে একটা অত্যন্ত স্ট্রং কমিটি আছে। ইতালি আওয়ামী লীগ আমাদের সামনে একটা উদাহরণ, তারাই জিনিসটা সমাধান করবেন। তবে অবশ্যই আপনার সাথে বলতে চাই যে ইউরোপিয়ান আওয়ামী লীগের সাথেও আজকে আলমগীর ভাইয়ের অনেক ভালো সম্পর্ক। আমি এবং তপন ভাই হল্যান্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, আমরা অবশ্যই ইউরোপিয়ান আওয়ামী লীগের পক্ষ থেকে এই বিষয়টা অবশ্যই একটু পজিটিভলি দেখার জন্য, এবং আমাদের ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি যাতে সরাসরি ইটালি এম্বাসিডারের সাথে কথা বলে। আমি ইটালিয়ান এম্বাসিতে ফার্স্ট সেক্রেটারি যে আছেন, উনি আমার 1 বছরের জুনিয়র, আমার চিটাগং ইউনিভার্সিটির। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, সালেহ আহমেদকে। উনি মেরিন সায়েন্সে পড়তেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ছাত্রলীগ করার অত্যন্ত প্রাণবন্ত লোক, আমি গ্যারান্টি দিলাম। জীবনে কোনোদিন 2 নম্বর বলেন, কোন রকমে বলেন যে তাকে ঘুষ বলেন বা বলেন, একেবারে ছাঁচা লোক। বাংলাদেশ থেকে কুমিল্লার উনি দায়িত্বে ছিলেন, এডুকেশন অফিসার ছিলেন, বাংলাদেশে ইউনো ছিলেন, সমস্ত কিছু পরীক্ষিত করে বাংলাদেশ গভর্নমেন্ট তাকে ইতালিতে পাঠিয়েছে। আমি মনে করি এই জায়গায় কোনো একটা সমস্যা হচ্ছে, ইতালি আওয়ামী লীগ সহ ইতালি কমিউনিটি এটাকে ফাইন্ড আউট করতে হবে। আপনাকে ধন্যবাদ। সাথে সাথে একটা বিষয় আমি আলোকপাত করতে চাই, আমি ভুলে গেছিলাম প্রথমে, যে বিষয়টা যে ইতালিতে যে বিষয়টা হচ্ছে, যে ইতালির যারা আওয়ামী লীগের বাইরে যারা একটা গোষ্ঠী বিএনপি, তারা আসলে তাদেরকে আপনার মাধ্যমে আমি শেষ যে অনুরোধ করব, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে, কিন্তু আরো যে দলগুলি ছিল সমস্ত মানুষের পার্টিসিপেশনে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজকে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায়, আওয়ামী লীগ ক্ষমতায়। এই দেশ শুধু আওয়ামী লীগের না, এদেশ আপনার এবং সমস্ত দল মত নির্বিশেষে। এই দল আপনারা আজকে পৃথিবীর বিভিন্ন মিডিয়াতে বাংলাদেশের সরকারকে, জননেত্রী শেখ হাসিনাকে সরকারের প্রশ্নবিদ্ধ করে প্রমাণ করেছেন যে বাংলাদেশে একমাত্র দল আওয়ামী লীগ। এই প্রমাণ আপনাদের লন্ডনে বসে তারেক জিয়া টাকা পয়সা খরচ করে যে প্রচার করেছে, এর মাধ্যমে প্রমাণিত হয় বাংলাদেশকে কখনোই বিএনপি চায় না এবং জনবিচ্ছিন্ন একটি দল। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি মাওরুমান ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলতাফ ব্যাপারী ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি সাধারণ তপন ভাইকে, আমাদের অতিথি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইউরোপের যে কোনো দেশে যে কোনো সমস্যা হবে, আমরা তাৎক্ষণিকভাবে প্রোগ্রাম, আজকে আমরা তাৎক্ষণিক প্রোগ্রাম। আমরা চাই যাতে ইতালির যে মানুষ যারা পাসপোর্ট বা বিভিন্ন সমস্যা জড়িত, অবিলম্বে এই সমস্যার সমাধান হবে। আওয়ামী নেতৃবৃন্দ আছেন, আপনারা উদ্যোগ নেবেন। এই আহ্বান রেখে আজকে অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন।